গল্পটি শোনার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ। দয়া করে কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ বাটনটা ক্লিক করে আমাদের গল্পটিকে আরও মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করুন। চলুন এইবার যাওয়া যাক গল্পে। 1977 সালের মার্চ মাস। কলকাতার সকালগুলো তখনও কুয়াশা ছাপিয়ে ওঠে না, তবে রাস্তাঘাটে রাজনৈতিক স্লোগান, ট্রামের ঘণ্টি আর রিকশার চাকা মিলে এক অদ্ভুত কোলাহল তৈরি করে। আর আমিও সেই কোলাহলের মধ্যে নিজের দৈনন্দিন রুটিনে ঢুকে যাই। সকালে উঠে এক কাপ গরম চা, তারপর দিনের পত্রিকা খুলে বসা। সেদিনও তেমনই বসেছিলাম। প্রতিদিন পত্রিকার প্রথম পাতাতেই শিরোনামটা চোখে পড়ল, কলকাতায় তরুণীদের রহস্যময় অন্তর্ধান। পুলিশের অক্ষমতা নিয়ে জনমনে ক্ষোভ। চা হাতে আমার হাত খানিকটা কেঁপে উঠল। পড়তে পড়তে বুঝলাম গত সপ্তাহে অন্তত 5 জন তরুণী নিখোঁজ হয়েছে। বয়স 18 থেকে 22-এর মধ্যে। 5 জনই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কারো বাবা ছোট ব্যবসায়ী, কারোর সরকারি চাকরে, কারোর বা কলেজের অধ্যাপক। সংবাদপত্রের ভাষায় কোনো রকম মুক্তিপণ দাবি নেই। কোনো রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা মেলেনি। পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু পরিবারগুলির হতাশা দিন দিন বাড়ছে। এমন খবর পড়লে সাধারণ পাঠকের মতো আমিও শিউরে উঠি। তবু এসব ঘটনার সঙ্গে আমার আর রথিজিতের সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু মনে হচ্ছিল এর ভেতরে কিছু একটা গভীর চক্রান্ত লুকিয়ে রয়েছে। ঠিক তখনই দরজায় কড়া পড়ল। আমি পত্রিকা নামিয়ে রাখতেই দেখলাম আমাদের পুরনো পরিচিত ইন্সপেক্টর পুরন্দর পাণ্ডে দাঁড়িয়ে আছেন। কুচকানো কপাল, ক্লান্ত চোখ, গলায় ক্লান্তি আর রাগ মিশ্রিত গম্ভীর স্বর। বিজয়বাবু, রথিজিৎবাবুকে চাই, খুব দরকার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আবার কোনো নতুন কেস নাকি? পুরন্দরবাবু ভেতরে ঢুকে সোফায় এসে বসলেন। তার হাঁপানো গলা শুনেই বোঝা গেল কয়েক রাত তিনি ঘুমোতে পারেননি। চোখগুলো কেমন লাল হয়ে গেছে, তার নিচে হালকা কালশিটে দাগ। না, নতুন কেস নয় বিজয়বাবু, পুরনো রোগ, কিন্তু নেবার মাত্রা ভয়ঙ্কর। শহরে মেয়েদের গিলে খাচ্ছে এক অদৃশ্য শক্তি। আমরা খুঁজে পাচ্ছি না, অথচ প্রতিটি পরিবার চোখের জলে ভেসে যাচ্ছে। 5 জনের খবর কাগজে বেরিয়েছে, কিন্তু আসল সংখ্যা আরও বেশি। আমার সন্দেহ হচ্ছে এটা কোনো সংগঠিত চক্র। আমি কথা বলার আগেই ঘরের ভিতর থেকে রথিজিৎ বেরিয়ে এলো। সাদা ধুতি পাঞ্জাবি, হাতে সিগারেট আর চোখে সেই চেনা শান্ত দৃষ্টি। সে আমাদের কথোপকথন কিছুটা শুনে ফেলেছিল বলেই মনে হলো। পুরন্দরবাবু, সে মৃদু হেসে বলল, আপনি এখনো আসল কথাটা বলেননি। পুরন্দর এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর কণ্ঠ নিচু করে বললেন, রথিজিৎবাবু, 3টি পরিবারের মধ্যে এক অদ্ভুত মিল আছে। নিখোঁজ মেয়েদের বাবারা বা কাকারা সকলে একটি নির্দিষ্ট ক্লাবের সদস্য। নাম লালপদ্ম সমিতি। বাইরে থেকে দেখে মনে হয় একেবারে ভদ্রলোকের আসর, সাহিত্য সভা, দাবা, নাট্যচর্চা। কিন্তু আমি শুনেছি ভেতরে অনেক গোপন কারবার চলে। রথিজিৎ ঠোঁটে সিগারেট চেপে ধোঁয়া ছাড়ল। লালপদ্ম সমিতি নামটি যথেষ্ট সন্দেহজনক, তবে কেবল নাম দিয়ে কোনো অপরাধ প্রমাণ হবে না, প্রমাণ লাগবে। আমি ততক্ষণে কৌতূহলী হয়ে উঠেছি। আপনি ভাবছেন মেয়েদের নিখোঁজ হওয়ার সঙ্গে ওই সমিতির যোগ থাকতে পারে?
রথিজিৎ শান্তভাবে মাথা নেড়ে বললেন, সন্দেহ অবশ্যই আছে। সমাজের উচ্চ স্তরে ক্লাব সংগঠনগুলো অনেক সময় সমাজের আড়ালে অনেক কাজ করে থাকে। ভেতরে কত কিছু হয় বাইরে থেকে তা বোঝাই যায় না, কিন্তু প্রমাণ না পাওয়া পর্যন্ত চুপ থাকতে হবে। পুরন্দর রাগে টেবিল চাপড়ালেন। রথিজিৎ বাবু, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি এই ক্লাব সিল করে দিতাম, কিন্তু আইনের খাতা আর বিধির জটিলতায় কিছুই করা যাচ্ছে না। রথিজিৎ মৃদু হাসল। আইনের ফাঁকেই তো অপরাধীরা জাল বিস্তার করে, কিন্তু মনে রাখবেন পুরন্দর বাবু, যে শৃঙ্খল যতই অদৃশ্য হোক না কেন, তার ভাঙনের জায়গা কোথাও না কোথাও থাকেই। বিজয়, বলছি তোমার কাগজে নিশ্চয়ই নিখোঁজ মেয়েদের বিস্তারিত তথ্য ছাপা হয়েছে। আমি পত্রিকাটি তার হাতে দিলাম। রথিজিৎ নিখুঁত দৃষ্টিতে খুঁটিয়ে পড়ল। তারপর এক একটি মেয়ের নাম, বয়স, পারিবারিক প্রেক্ষাপট নোটবুকে লিখে নিল। এরপর সে ধীরে ধীরে বলল, প্রথম কাজ হলো এই পরিবারগুলির সঙ্গে কথা বলা। নিখোঁজের আগে ওরা কি করছিল, কার সঙ্গে দেখা হয়েছিল, কোনো অচেনা লোক এসেছিল কিনা, সব খুঁটিয়ে জানতে হবে। পুরন্দরবাবু, এই কাজ পুলিশের নয়, কারণ পুলিশের সামনে মানুষ অনেক সময় ভয়ে সত্যি কথা বলে না। আমাদেরই যেতে হবে। পুরন্দর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাহলে আপনি কেসটি নেবেন? রথিজিৎ সোজাসুজি বলল, আমি কেস নিই না পুরন্দরবাবু, আমি সত্যি খুঁজি। আর সত্যি যদি অপরাধকে উন্মোচিত করে, সেটাই আপনার হাতে প্রমাণ হয়ে উঠবে। সেই মুহূর্তে আমি যেন বুঝতে পারলাম, এবার আমরা যে পথে নামতে চলেছি সেটা সাধারণ কেস নয়। এখানে সমাজের আড়াল, ভদ্রতার মুখোশ আর অদৃশ্য শৃঙ্খল মিলে এক ভয়ঙ্কর রহস্য তৈরি করেছে। দিনের আলোয় সাধারণ কলকাতার ব্যস্ততা চলছিল। ট্রামের ঝনঝন, অফিসগামী মানুষের ভিড় আর চায়ের দোকানের কোলাহল। কিন্তু আমরা তিনজন, মানে রথিজিৎ, আমি আর পুরন্দরবাবু জানতাম এই শহরের ছায়ায় কোথাও অন্ধকারে এক ভয়ঙ্কর চক্রান্তের খেলা চলছে। আর আমাদের কাজ হলো সেই অন্ধকারে প্রবেশ করে সত্যি খুঁজে বের করা। রথিজিৎ সিগারেট নিভিয়ে বললেন, চলুন আজই প্রথম পরিবারের কাছে যাওয়া যাক। মেয়েদের কান্না আর বাবা মায়ের নীরবতা হয়তো এমন কিছু বলবে যা কাগজের কলমে লেখা যায়নি। আমি ঘড়ির দিকে তাকালাম। সকাল 10:30। রথিজিৎ ইতিমধ্যে প্রস্তুত, পুরন্দরও সঙ্গ দিতে রাজি। কলকাতা রাস্তায় গাড়ি ছুটল। কোথাও বিক্রেতার হাঁক, কোথাও রাজনৈতিক মিছিলের গর্জন। আর আমাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই শহরের ভদ্রলোকের আসরে কি এমন আছে যা নিরীহ মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে? আমরা পৌঁছলাম বেনিয়া পুকুরের এক সরু গলির মধ্যে। পুরনো ভাঙাচোরা 3তলা বাড়ি, বারান্দায় শুঁটকি মাছ শুকোচ্ছে। সিঁড়ির কোণে ভাঙা হ্যারিকেন পড়ে আছে। চুপচাপ নিরানন্দ পরিবেশ। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে বেরোলেন এক মধ্যবয়সী ভদ্রমহিলা। গায়ের রং চাপা, চোখ লাল আর মুখ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বুঝতে কষ্ট হলো না তিনি দিনরাত কেঁদে কেঁদে অশ্রুহীন হয়ে গেছেন। পুরন্দরবাবু পরিচয় দিয়ে বললেন, মা, এ হলেন রথিজিৎ বাবু। ওকে আমরা এনেছি আপনার মেয়ের ব্যাপারে সাহায্য করার জন্য। ভদ্রমহিলা হাত জোর করে একেবারে কেঁপে উঠলেন। বাবু, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন বাবু। 3 দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ পাইনি। পুলিশের কাছে গিয়েও তো কিছুই হলো না। এখন শুধু আপনারাই ভরসা বাবু, শুধু আপনারাই ভরসা। আমার মেয়েটা। আমরা ভিতরে ঢুকলাম। ঘরটা ছোট,
কিন্তু পরিষ্কার। দেওয়ালে দু একটা ছবি, একটা সরস্বতীর ক্যালেন্ডার আর একটা গ্রাম্য মেলা থেকে আনা কাঁচের ফ্রেমে বাঁধানো ছবি, যেখানে মেয়েটি মানে নন্দিনী হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। বয়স বড় জোর 18 কি 19 হবে। ভদ্রমহিলার সঙ্গে আরও একজন ছিলেন, মেয়েটির দাদা। বয়স 25 থেকে 26 বছর। এক গদির দোকানে কাজ করেন। তার চেহারায় হতাশা আর ক্রোধ একসঙ্গে মিশে আছে। তিনি বললেন, সন্ধ্যার পর অফিস থেকে ফিরে দেখি বোন নেই। প্রতিবেশীরাই জানালো এক ভদ্র মহিলা এসেছিলেন, বলেছিলেন নন্দিনীকে নাকি সিনেমার কাজে নিয়ে যাবেন, নায়িকা হওয়ার সুযোগ। এই লোভেই হয়তো বোনটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো খোঁজ নেই তার। রথিজিৎ শান্ত গলায় প্রশ্ন করল, আপনারা কি মেয়েদের হাতে কোনো অচেনা জিনিস দেখেছিলেন সম্প্রতি? হয়তো একটা উপহার কিংবা কাগজ, যা আগে কখনো ছিল না? মেয়েটির মা খানিক ভেবে বললেন, একটা রুমাল ছিল বাবু, নতুন, খুব সুন্দর রুমাল। নন্দিনী বলেছিল রুমালটা ওকে একটা বন্ধু দিয়েছে, কিন্তু সেই রুমালটা এখনো পাচ্ছি না। আমি সজাগ হয়ে উঠলাম। রথিজিতের চোখে সেই তীব্র আলোর ঝলক দেখলাম। সে বলল, রুমালের ওপর কি কিছু আঁকা ছিল? হ্যাঁ বাবু, লাল রঙের, যেন একটা ফুলের মতো ছিল। আমি তো ভেবেছিলাম গোলাপ। রথিজিৎ মাথা নেড়ে মৃদু স্বরে বলল, গোলাপ নয়, পদ্ম। আমার মনে যেন হঠাৎ ঢেউ খেলে গেল। এ কেবল নিখোঁজ কাহিনী নয়, এখানে কিছু একটা অস্বাভাবিক জালের ইঙ্গিত আছে। এরপর রথিজিৎ চুপচাপ নন্দিনীর ঘরটা ঘুরে দেখল। ছোট খাটের পাশে একটা টেবিল, তার উপরে কিছু বই, গৃহলক্ষ্মী, চিত্রমালা আর কিছু কবিতার খাতা। খাতার পাতায় অর্ধেক লেখা, স্বপ্ন যদি ডাকে আমি কি যাব না। রথিজিৎ পাতাটা ছিঁড়ে নিল না, শুধু দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। তারপর বেরোনোর আগে ভদ্রমহিলাকে আশ্বাস দিল, আমি সর্বচেষ্টা করব আপনার মেয়েকে ফিরিয়ে আনার, তবে তার জন্য আমাকে কিছু প্রশ্ন করতে হবে। হ্যাঁ বাবু, যা জিজ্ঞেস করার করুন। মেয়ের কি কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? মানে কোনো প্রেমিক বা এমন কারো সংস্পর্শে আসতো যাকে আপনারা ভালো করে বা ভালো চোখে দেখতেন না? মেয়েটির দাদা তক্ষুনি পাশ থেকে কষে বলল, না, ও খুবই সাদাসিধে ছিল। তবে কিছুদিন আগে আমাদের পাড়ার এক রুক্মিণী নামের থিয়েটারের অভিনেত্রী ওর সঙ্গে বড্ড ঘনিষ্ঠ হয়েছিল। বারবার নন্দিনীকে নিয়ে বাইরে বেরোতো। আমরা ভেবেছিলাম হয়তো মজার সঙ্গী পেয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ওই দিকেই কিছু গড়বড় আছে। আমার কানে নামটা ঢুকতেই মনে পড়ল, পুরন্দরবাবু আস্তে আস্তে বলছিলেন নিখোঁজ মেয়েদের মধ্যে দুজনের সঙ্গেই রুক্মিণী নামে এক মহিলা দেখা হয়েছিল। রথিজিৎ কেবল মৃদু হাসল, তারপর দাঁড়িয়ে পড়ল। চলো বিজয়, পুরন্দরবাবু, আমরা থিয়েটার পাড়াটা একবার ঘুরে আসবো। রুক্মিণী সম্পর্কে কিছু জানতে হবে। ভদ্রমহিলা তখন আবার হাত জোর করে কাঁপা গলায় বললেন, বাবু, আমার মেয়েটাকে ফেরত পাবো তো? ফিরিয়ে দেবেন তো আমার মেয়েটাকে? রথিজিতের চোখে সেই পরিচিত দৃঢ়তার ছায়া ফুটে উঠল। আমি চেষ্টা করব মা, আর যদি কেউ অপরাধী হয় তবে সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তার মুখোশ আমি টেনে খুলে দেব। আমরা বাইরে বেরোলাম। রাস্তার ভিড়, দোকানের হট্টগোল, রিকশার ঘণ্টার ধ্বনি, কিন্তু তার মাঝেও যেন এক অদৃশ্য অন্ধকার গলির গায়ে গায়ে লুকিয়ে রয়েছে এক অজানা রহস্য। আমি হাঁটতে হাঁটতে রথিজিৎকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তাহলে তুমি মনে করছো রুক্মিণীর সঙ্গে এই পাচার চক্রের সম্পর্ক আছে? রথিজিৎ ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বলল,
বিজয়, অপরাধের শিকড় সমাজের খুব গভীরে। যারা দিনের আলোয় সজ্জন বলে পরিচিত তারাই রাতের অন্ধকারে মুখোশ পরে নেমে আসে। রুক্মিণী হয়তো চক্রের কেবল টোপ, কিন্তু টোপের আড়ালে লুকিয়ে থাকে বড় শিকারী। আমাদের এখন অদৃশ্য শৃঙ্খলের প্রথম সূত্রটা মিলেছে। আমি আর কিছু বললাম না, শুধু লক্ষ্য করলাম রথিজিতের ঠোঁটে চাপা উত্তেজনার হাসি। যে হাসি সে কেবল তখনই দেখায় যখন বুঝতে পারে সামনে বিশাল কোনো ষড়যন্ত্রের জাল উন্মোচিত হতে চলেছে। রথিজিৎকে আমি বহুবার কেসের সূত্র খুঁজে বের করতে দেখেছি। সে কখনো সরাসরি ঝাঁপিয়ে পড়ে না, বরং চারপাশের অজস্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূত্র থেকে আস্তে আস্তে জালের সুতো গেঁথে নেয়। নিখোঁজ মেয়েদের রহস্যের ক্ষেত্রেও তাই হলো। পরিবারের আরতি শোনার পরও আমরা কয়েকদিন ধরে চুপচাপ বসেছিলাম। রথিজিৎ কারো বাড়ি যাওয়া বা পুলিশের সঙ্গে বৈঠক করার থেকে বেশি নিজের মতো সময় কাটাচ্ছিল। পুরনো খবরের কাগজ, নোট বই আর লাল কালি দিয়ে টানা এক একটা নামের তালিকা ঘেঁটে। আমি জিজ্ঞেস করলে একদিন শুধু বলল, বিজয়, মানুষের লোককে যদি ফাঁদ বানানো যায় তবে শিকার ধরা অবশ্যম্ভাবী, কিন্তু শিকার ধরার আগে আমাদের ফাঁদটাকে বুঝতে হবে। আমি কিছু বুঝলাম না। সন্ধেবেলা পুরন্দর পাণ্ডে আবার এলেন, মুখ এখনো গম্ভীর। মুখ্য দপ্তরে চাপ বাড়ছে রথিজিৎ বাবু। যত দিন যাচ্ছে মেয়েদের সংখ্যা তত বাড়ছে। গত 3 মাসে 9 জন নিখোঁজ। এখন যদি কিছু না করা যায় উপরের দিক থেকে কড়া পদক্ষেপ আসবে, অথচ আমরা কোনো প্রমাণই জোগাড় করতে পারিনি। রথিজিৎ হেসে বলল, প্রমাণ তো পরে আসবে, আগে দরকার চক্রের মূল শিকড়টিকে খুঁজে বার করা। পুরন্দরবাবু ঝাঁঝালো স্বরে বললেন, আপনি কিছু খুঁজে পেয়েছেন নাকি? রথিজিৎ এবার তাকালো আমার দিকে। বিজয়, পুরন্দরবাবুকে আমরা আজ নতুন খবরটা জানাই। তারপর সে কাঠের টেবিল থেকে এক গাদা কাগজ টেনে সামনে রাখলেন। কাগজগুলো আসলে খবরের কাগজের বিজ্ঞাপন কেটে রাখা। দেখুন, এই বিজ্ঞাপনগুলো গত কয়েক মাসে বিভিন্ন কাগজে প্রকাশিত হয়েছে। নার্সিং ট্রেনিং সেন্টারের নামে আর 2টো সিনেমার অডিশনের আর 4টে চাকরির প্রতিশ্রুতি। সবগুলো নম্বর বা ঠিকানা আলাদা, কিন্তু খেয়াল করুন প্রত্যেক বিজ্ঞাপনের কোণে বা মাঝখানে একটা অদ্ভুত প্রতীক আছে। কেউ ফুলের দোকানের নাম দিয়েছে লালপদ্ম, কেউ আবার অডিশন ভেন্যুর নাম দিয়েছে পদ্মমঞ্চ। সরাসরি চোখে না পড়লেও সেই প্রতীকটা আছে। আমি চমকে উঠলাম। হ্যাঁ বিজয়, ওরা নিজেদের পরিচয়ের ছাও রাখছে, তবে কেবল তাদের জন্য যাদের চোখ খোলা আছে। পুরন্দরবাবু টেবিলে হাত ঠুকে উঠলেন। লালপদ্ম মানে এটাই চক্রের নাম? রথিজিৎ মাথা নেড়ে বলল, সম্ভবত গোপন সমাজ তাই নিজেদের লোকেদের চিনিয়ে দিতে এমন প্রতীক রাখাই স্বাভাবিক। এটার নাম লালপদ্ম সমিতিই হবে। এখানেই প্রথমবার শুনলাম এই নাম। হঠাৎ করে মনে হলো পুরো ঘটনাটা যেন অন্য এক মাত্রা পেল। রথিজিৎ বলল, কিন্তু এখন প্রশ্ন, এই বিজ্ঞাপনগুলো ছাপায় কে? কাগজের বিজ্ঞাপনের হিসাব পাওয়া কি যাবে পুরন্দরবাবু? অবশ্যই, তবে ছদ্মনামে বিজ্ঞাপন দিলে ধরা মুশকিল। তবু চেষ্টা করতে হবে। প্রতিটি বিজ্ঞাপনের টাকা যে দিচ্ছে সেই আমাদের প্রথম ধাপের সূত্র। তারপর দিন কয়েক আমরা বেশ ব্যস্তই রইলাম কলকাতার নানা জায়গায় ঘোরাঘুরি করতে। রথিজিৎ নিজে বেশ কয়েকটি সংবাদপত্র অফিসে গেল। আমি প্রথমে অবাক হয়েছিলাম। একজন গোয়েন্দা হয়ে সে যে কিভাবে বিজ্ঞাপন বিভাগের কর্মচারীদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলে যাচ্ছে। কোথাও কেউ টাকা নগদ দিয়েছে, কোথাও আবার এক সিন্দুক ব্যবসায়ীর নাম উঠল, আবার কোথাও ভুয়ো ঠিকানা।
তবে একটা নাম বারবার ঘুরে ফিরে আসছিল, লালপদ্ম সমাজ কল্যাণ সমিতি। এটি নাকি দুস্থ মেয়েদের পুনর্বাসনের কাজে নিয়োজিত। পুরন্দরবাবু তাচ্ছিল্যের সঙ্গে বললেন, এসব ভুয়ো সমিতি তো অহরহ হয়। আসল ব্যবসা ঢাকতে এমন নাম ব্যবহার করাই ওদের কৌশল। রথিজিৎ শুধু হাসল। একদিন রাতে আমরা তিনজন, মানে আমি, রথিজিৎ আর পুরন্দরবাবু, শিয়ালদহের একটা ছোট্ট গলিতে গেলাম। খবর পাওয়া গেছে এখানে লালপদ্ম সমিতির সভা বসে। ভিতরে গিয়ে দেখলাম অদ্ভুত এক দৃশ্য। খুপড়ি ঘরের ভিতরে 10-12 জন লোক বসে আছে। টেবিলের উপর রাখা আছে ধূপকাঠি, দেওয়ালে লাল কাপড় টাঙানো, আর তার মাঝখানে আঁকা পদ্ম ফুল। একজন মাঝবয়সী লোক বক্তৃতা দিচ্ছিল। আমরা সমাজের অবহেলিত নারীদের জন্য কাজ করে থাকি, ওদেরকে চাকরি পাইয়ে দিই, বাইরে পাঠাই, নতুন জীবনের একটা স্বপ্ন দেখাই ওদের। তার কথা শুনে মনে হলো কোনো সামাজিক সংগঠনের সভা চলছে, কিন্তু রথিজিতের মুখের ক্ষীণ হাসি বলছিল এর ভেতরে অন্য কিছুর গন্ধ আছে। বৈঠক শেষে লোকগুলো চলে গেলে আমরা ভেতরে ঢুকে গোপন ঘরটা খুঁটিয়ে দেখলাম। দেওয়ালে টাঙানো লাল কাপড়ের কোণে সোনালি সুতোয় সেলাই করা লেখা পদ্মেই মুক্তি। রথিজিৎ চুপচাপ সেটা খুঁটিয়ে দেখলেন, তারপর ফিসফিস করে বললেন, বিজয়, এরা কেবল বাহ্যিক সভা করছে, আসল খেলা এর আড়ালে। পদ্মের মুক্তি এই মন্ত্রই ওদের গোপন সংকেত। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এর পিছনে কি আছে? রথিজিৎ তখন শুধু বলল, যে প্রকাশ্যে সমাজসেবক কিন্তু গোপনে দাস ব্যবসায়ী। আমাদের নজরদারি চলতে লাগলো। কয়েকদিন পর আবারও ইন্সপেক্টর পুরন্দর রথিজিতের সঙ্গে দেখা করতে এলো। চোখে মুখে উদ্বেগের ছাপ। সে জানালো, খোঁজ পাওয়া গেছে অনেক নাটকের দলে কয়েকজন মেয়েকে হঠাৎ করে কোনো রহস্যজনক একজন ব্যক্তি এসে বিদেশে কাজের সুযোগের কথা বলে নিয়ে গেছে, কিন্তু সেই মেয়েরা আর ফিরে আসেনি। রথিজিৎ শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, সেই মেয়েগুলোর কাছেও কি কোনো লাল পদ্মের প্রতীক দেখ, যাতে আমরা এইটা আন্দাজ করতে পারি যে হ্যাঁ, যে লাল পদ্মই এর সাথে পুরোপুরি জড়িত রয়েছে? পুরন্দর বলল, হ্যাঁ, এক লোক সবসময় রুমালের কাগজপত্র সেলাই করে। রথিজিৎ আমাদের দিকে তাকালো। বিজয়, এটাই যথেষ্ট প্রমাণ। চক্রের প্রতীক সমাজে প্রকাশ্যে ঘুরছে। কলকাতার রাত্রি অনেকটা ভিন্ন স্বাদ বহন করে। দিনের কোলাহল স্তেমিত হলে শহর যেন নিজের আরেক চেহারা মেলে ধরে, অন্ধকার, নীরব, অথচ এক অজানা ভয়ের আবরণে মোড়া। সেই রাতেই আমরা চললাম গঙ্গার ঘাটের দিকে। পুরন্দরবাবুর গম্ভীর মুখে এক অদ্ভুত ক্লান্তি। গত কয়েকদিন ধরে তিনি একের পর এক সূত্র ধরতে গিয়ে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছেছিলেন। তবু রথিজিতের ঠান্ডা যুক্তি তাকে আবারও দৃঢ় করেছে। আমি ফিসফিস করে বললাম, পুরন্দরবাবু, সত্যিই কি ওই গুদামে কিছু পাওয়া যাবে? তিনি দাঁত চেপে বললেন, বিজয়বাবু, আমার অভিজ্ঞতা বলছে এ চক্র খুবই শক্তিশালী। এটা কোনো না কোনো গোপন জায়গায় মেয়েদের আটকে রাখছে। গুদামের নাম বারবার উঠছে, তাই চেষ্টা না করলেও চলবে না। রথিজিৎ হাঁটছিল আমাদের 2 ধাপ আগে। তার চোখে অদ্ভুত একটা দীপ্তি। মৃদু হেসে বলল, প্রমাণ হয়তো এখনই পাবো না, কিন্তু অন্ধকার ঘরে রাখা জিনিসও কিছু আলোর আভাস দেয় পুরন্দরবাবু। সেটাই খুঁজতে যাচ্ছে। ঘাটের কাছে পৌঁছানোর পর দৃশ্যটা যেন থমথমে হয়ে উঠল। গঙ্গার জলে চাঁদের আলো পড়েছে, কিন্তু আশপাশে নিস্তব্ধতা। শুধু কোথাও কোথাও ভাঙা সিঁড়িতে কুকুরের ডাক আর দূরে ভেসে আসা মনের গন্ধ।
একটি ছোট্ট গলিপথ ধরে নামতেই দেখি ইটির উঁচু দেওয়াল ঘেরা এক গুদাম ঘর, লোহার দরজা, বাইরে থেকে তালা বন্ধ। পুরন্দরবাবু ফিস করে বললেন, এই গুদামটাই সন্দেহজনক। খবর পেয়েছি মাঝে মাঝেই রাতে এখানে লোকজন যা আসা করে। রথিজিৎ পকেট থেকে ছোট্ট একটা টর্চ বের করলো। দরজার তালা হাতে নিয়ে সে একেবারে নীরবে সেটা পরীক্ষা করতে লাগলো। মিনিট 5 মধ্যেই টুং করে তালাটা খুলে গেল। আমরা নিঃশব্দে ভিতরে ঢুকলাম। অভ্যন্তর একেবারে অন্ধকার, টর্চ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। প্রথমে ধুলো আর গুদামঘরের বন্ধ গন্ধে শ্বাসরোধ হওয়ার জোগাড়। তারপর ধীরে ধীরে চোখ সয়ে গেলে দেখা গেল ভাঙাচোরা কাঠের বাক্স আর কাপড়ের গাঁটরি আর কিছু খালি ট্রাঙ্ক ছড়ানো রয়েছে। হঠাৎই রথিজিৎ থমকে গেল। এক কোণে রাখা একটা সুটকেস তুলে আনলো। খুলতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল আমার। ভিতরে স্তূপ করে রাখা মেয়েদের জামা কাপড়, শাড়ি, ওড়না, ব্লাউজ, বেশ কয়েকটা নতুন আর কিছু অর্ধেক ছেঁড়া। আমি ফিসফিস করে বললাম, এগুলো তো নিখোঁজ মেয়েদের জিনিসই মনে হচ্ছে। রথিজিৎ শান্তভাবে কাপড়গুলো একে একে পরীক্ষা করল। একটিতে খুঁজে পেল লুকানোর ছোট নোট, কিন্তু সেখানে কোনো স্পষ্ট বার্তা নেই, শুধু লাল কালিতে আঁকা একখানা পদ্ম ফুল। পুরন্দরবাবু দাঁত চেপে বললেন, লাল পদ্ম, এই নামই বারবার উঠছে। আমরা এগোতে থাকলাম। হঠাৎ আরেকটা বাক্সে দেখা গেল কিছু গয়না, সোনার নকল নাকছাবি, কানের দুল আর হাতের বালা। তবে সবই সাধারণ মানের, যেন তাড়াহুড়ো করে ফেলে যাওয়া। রথিজিৎ গম্ভীর স্বরে বলল, প্রমাণ নেই, তবু এই জিনিসগুলো কেবল একটাই কথা বলে, এখানে মেয়েদের রাখা হতো, তারপর কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে? রথিজিৎ নীরব, শুধু চোখ টিপে একটি চিঠি এগিয়ে দিল। ভাঁজ খুলে দেখি অস্পষ্ট কিছু অক্ষর, বিদেশি ভাষার মতো, আর নিচে আবার লাল পদ্মের দাগ। এমন সময় বাইরে হঠাৎ পায়ের শব্দ পেলাম। আমরা তিনজনে কেঁপে উঠলাম। রথিজিৎ ফিসফিস করে বলল, আলো নিভিয়ে দাও। আমরা অন্ধকারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভারী দরজা খুলে 3-4 জন লোক ভিতরে ঢুকল। তাদের হাতে লণ্ঠন, মুখ ঢাকা, কিন্তু কথাবার্তা থেকে বোঝা গেল গোঁড়া পোটার বা ঘাটের দেহাতি নয়, চালচলনে যেন কোনো একটা নাটকের লোকজন। আগামী কদিন এখানে কিছুই রাখা যাবে না, মাল অন্য ঘরে পাঠানোর নির্দেশ এসেছে মহারাজের কাছ থেকে। এই মহারাজ নাম শুনে পুরন্দরবাবুর চোখ যেন জ্বলে উঠল, কিন্তু রথিজিৎ হাত তুলে তাকে চুপ করালো। আমরা অন্ধকার কোণায় লুকিয়ে রইলাম। লোকগুলো গুদামের জিনিসপত্র নাড়াচাড়া করে আবার বাইরে চলে গেল। তারা বেরোনোর পর রথিজিৎ ধীরে ধীরে ফিসফিস করে বলল, শুনলেন তো, আসল রহস্যের মূল চালক হলো এই মহারাজ। গুদামখানাকে সাময়িক আস্তানা বানিয়ে মেয়েদের সরিয়ে দেওয়া হয় অন্য কোথাও। পুরন্দরবাবু গম্ভীর স্বরে বললেন, আমি সঙ্গে সঙ্গে রেড করলে হয়তো 2-4 জনকে ধরা যাবে। রথিজিৎ মাথা নেড়ে থামালো। না না, তাতে কাজ হবে না। আসল মাথাকে ধরতে হলে পুরো জালটাই ভাঙতে হবে। লাল পদ্ম, এই প্রতীকই আমাদের মূল সূত্র। আমি তখনও বাক্সে রাখা গয়না আর জামা কাপড়ের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছিল প্রতিটি কাপড়ের ভাঁজ থেকে যেন অসহায় মেয়েদের কান্না ভেসে আসছে। গুদাম থেকে বেরিয়ে আসতেই গঙ্গার হাওয়া গায়ে লাগলো। আমি এক অদ্ভুত শীতলতা অনুভব করলাম। রথিত তখন ধীরে ধীরে বলল, বিজয়, এ কেবল অপরাধ নয়, সমাজের অন্তর্লীন অন্ধকার। এর বিরুদ্ধে লড়াই করতে হবে বুদ্ধি আর ধৈর্যের সঙ্গে। পুরন্দরবাবু কণ্ঠে দৃঢ়তা এনে বললেন, ঠিক আছে,
এবার আমাদের লক্ষ্য মহারাজ আর তার লাল পদ্ম সমিতি। রথিজিৎ মৃদু হাসল, তারপর বলল, এখন শুধু খেলা শুরু হলো পুরন্দরবাবু। শিকারকে ধরতে হলে প্রথমে তাকে বিশ্বাস করতে দিতে হয় যে সে নিরাপদ। আমি জানতাম সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ধাঁধা, আর সেই ধাঁধার প্রতিটি সূত্র আমাদের টেনে নিয়ে যাবে অদৃশ্য শৃঙ্খলের ভিতরে। রথিদের বাড়িতে সেদিন অদ্ভুত এক সন্ধ্যা কাটল। আমি তখনও ঘাটের সেই অন্ধকার গুদামের আবিষ্কারে মগ্ন। মেয়েদের ছেঁড়া জামা, লাল রঙে আঁকা পদ্মচিহ্ন আর পুরন্দরবাবুর আতঙ্কিত দৃষ্টি, সব মিলিয়ে বিষয়টা ক্রমশ গভীর হয়ে উঠছিল। এমন সময়ই আমাদের সংসারে প্রবেশ করলো এক নতুন চরিত্র। দরজায় কড়া নাড়ার শব্দে আমি চমকে উঠলাম। ঘড়িতে তখন রাত প্রায় 8:30। কলকাতার রাস্তাঘাটে সে সময় ভদ্র মেয়েদের একা ঘোরা বেশ অস্বাভাবিকই ছিল। আমি দরজা খুলতেই এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। বয়স 24 কি 25 হবে। গায়ের রং উজ্জ্বল, চোখ দুটো বড় এবং দৃঢ়তায় ভরা। পরনে সাধারণ শাড়ি, কিন্তু গলার স্বরে স্পষ্ট নাট্যমঞ্চের অভ্যাস। সে বিনা ভূমিকায় বলে উঠল, এটাই কি রথিজিৎ বাবুর বাড়ি? আমি খানিক চমকেই বলে উঠলাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? ভেতর থেকে রথিজিতের গলা ভেসে এলো, বিজয়, ভদ্রমহিলাকে ভেতরে নিয়ে এসো। আমরা তাকে বসার ঘরে নিয়ে এলাম। তরুণী বসতেই তার কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল। আমার নাম রুক্মিণী, আমি মীর্নাবা থিয়েটারে অভিনয় করি। আমি জানি আপনারা মেয়েদের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত করছেন। আমি আপনাদের সাহায্য করতে চাই। পুরন্দরবাবু তিনি আমাদের সঙ্গেই উপস্থিত ছিলেন। সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে উঠলেন, আবার নতুন নাটক শুরু হলো নাকি? আপনি যদি সত্যিই সাহায্য করতে চান তবে প্রথমে পরিচয়পত্র দেখান। রুক্মিণী শান্ত গলায় বলল, আমি জানি আপনি আমাকে সন্দেহ করবেন, কিন্তু থিয়েটারের আড়ালে যে অন্ধকার চক্র কাজ করছে আমি তার সাক্ষী। অনেক মেয়েকে সিনেমার কাজ, বিদেশে চাকরি, এমনকি ধনী ব্যবসায়ীর বাড়িতে গৃহশিক্ষিকার কাজের লোভ দেখানো হয়। তাদের মধ্যে কেউই আর ফেরে না। আমি ততক্ষণে মেয়েটিকে মন দিয়ে লক্ষ্য করছিলাম। তার চোখে মুখে ভয় নেই, বরং এক অদ্ভুত অভিমান মিশ্রিত দুঃখ। রথিজিৎ নীরবে ধূমপান করছিল। ধোঁয়ার ভাঁজের মধ্যে দিয়ে সে মেয়েটাকে যেন ভেদ করে দেখছিল। রুক্মিণী, রথিজিৎ ধীরে ধীরে বলল, আপনার থিয়েটারের কারা এই কাজে জড়িত বলে আপনার মনে হয়? মেয়েটি এক মুহূর্ত থেমে গিয়ে তারপর উত্তর দিল, আমাদের মালিক হেমাঙ্গ দত্ত। তিনি বাইরে থেকে অত্যন্ত ভদ্রলোক, কিন্তু তার ঘনিষ্ঠ কয়েকজন সঙ্গী মেয়েদের এইভাবে ভুলিয়ে ভালো চাকরির প্রতিশ্রুতি দেন। আমি একবার দেখেছিলাম, 2 অচেনা মানুষ মঞ্চের পেছনে এক মেয়ে নিয়ে এসেছিল। পরে শুনলাম মেয়েটিকে নাকি বিদেশে পাঠানো হয়েছে, কিন্তু তার পরিবার কেঁদে কেটে জানায় সে আর বাড়ি ফেরেনি। পুরন্দরবাবু গর্জে উঠলেন, প্রমাণ আছে আপনার কাছে? রুক্মিণীর চোখ চকচক করে উঠল। প্রমাণ চাইছেন? আমি জানি না প্রমাণ বলতে আপনি কি বোঝেন, কিন্তু আমি নিজে শুনেছি হেমাঙ্গবাবুর সঙ্গে কয়েকজন অপরিচিত বিদেশির আলোচনা। গুড প্রাইজ, রেড লোটাস সোসাইটি, এসব শব্দ আমি তখনই আজ করি। এটা স্রেফ থিয়েটারের ব্যবসা নয়। আমি চমকে উঠলাম, রেড লোটাস? হে, মানে তো লাল পদ্ম। রথিজিৎ ধীরে মাথা নেড়ে বলল, বুঝলাম। তবে রুক্মিণী, আপনি হঠাৎ এখন কেন আমাদের কাছে এলেন? মেয়েটি গম্ভীর মুখে বলল, কারণ কাল থেকে আমি টের পাচ্ছি কেউ আমাকে অনুসরণ করছে। হয়তো আমি বেশি দিন বাঁচব না, তাই সত্যিটা আপনাদের জানানো আমার কর্তব্য। তার কথায় ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাইরে রিকশার ঘণ্টা বেজে উঠল, অথচ মনে হলো মৃত্যু ঘণ্টা বাজলো যেন। রথিজির তখন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানলার বাইরে তাকালো। তার চোখে চিন্তার ছায়া।
রুক্মিণী, আপনাকে আপাতত এখানেই থাকতে হবে। আপনার দেওয়া তথ্য হয়তো আমাদের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠবে। তবে সাবধান, যদি এটি কেবল আমাদের বিভ্রান্ত করার চেষ্টা হয় তাহলে মনে রাখবেন, আমি সহজে ভুল পথে চালিত হই না। রুক্মিণী সসম্মানে মাথা নত করল। আমি জানি রথিজিৎ বাবু, আমার কোনো স্বার্থ নেই, শুধু চাই যতগুলো মেয়েদের এই অন্ধকার গহ্বর থেকে উদ্ধার করা যায়। আমি মেয়েটির কণ্ঠে এক ধরনের সত্যতার সুর শুনলাম। তবে পুলিশের লোক পুরন্দরবাবুর মুখ তখনও কিন্তু কঠিন, বিশ্বাসের লেশমাত্র নেই। সে রাতে রথিজিৎ আমাকে আলাদা করে বলল, বিজয়, রুক্মিণীকে একদম বিশ্বাস করতে পারবো না। থিয়েটার জগৎ বড়ই জটিল। তবে মনে রেখো, অভিনয় যারা জানেন তাদের পক্ষে সত্য মিথ্যার সীমারেখা মুছে ফেলা খুবই সহজ। আমি বললাম, তবু ওর চোখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। মনে হলো যেন প্রাণ হাতে করে এসেছে। রথিজিৎ মৃদু হেসে ধোঁয়ার ভাঁজে আড়াল হলো। দেখা যাক বিজয়, লাল পদ্মের রহস্য আমাদের সামনে আরো কোন নতুন খেলা শুরু করছে। সেদিন রাতেই আমরা সবাই এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়লাম, যার শেষ কোথায় তা কেউ জানত না। রথিজিতের বাড়ির আড্ডাঘরটায় আজ যেন বাতাস ভারী হয়ে উঠেছিল। জানালার বাইরে অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকার যেন চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছে। টেবিলে ছড়ানো কাগজপত্র আর পুরন্দরবাবুর ক্রোধের ঘন ঘটা আর রুক্মিণীর মৃদু কণ্ঠস্বরে ভরাট ঘরটায় যেন অদৃশ্য কোনো দ্বন্দ্ব ঘুরপাক খাচ্ছিল। রুক্মিণী আমাদের সামনে বসে আছে, পরনে সাদামাটা শাড়ি, কিন্তু চোখ দুটো এখনো অস্বাভাবিক স্থির। সে বলল, আমার থিয়েটারের অনেক বান্ধবী, ওরা কেউ চাকরির লোভে, কেউ বিদেশে যাবার স্বপ্নে একদিন হঠাৎ উদা হয়ে গেছে। পরে আর কোনো খবর পাওয়া যায়নি। আমি জানি এই লাল পদ্ম সমিতির সঙ্গে এর কোনো না কোনো যোগ আছে। পুরন্দরবাবু টেবিলে হাত মেরে উঠে দাঁড়ালেন। আপনি জানেন মানেই প্রমাণ হয় না। প্রমাণ কোথায়? কোনো নাম, কোনো ঠিকানা? আমাদের সঙ্গে খেলা করবেন না, আমরা পুলিশের লোক। রুক্মিণী কিন্তু ভয়ে কেঁপে উঠল না, বরং শান্ত স্বরে বলল, আমি আপনাদের সঙ্গে খেলতে আসিনি ইন্সপেক্টর বাবু। আমারও ভয় আছে, আমারও শঙ্কা আছে, কিন্তু যদি চুপ থাকি তবে কাল হয়তো আমার পালা আসবে। আমি তাই বলছি। পুরন্দরবাবুর চোখে তীব্র সন্দেহ। তিনি রথিজিতের দিকে ফিরলেন। দেখুন রথিজিৎ বাবু, আমার মনে হচ্ছে এ মেয়ে টোপ চক্ক ওকে পাঠিয়েছে আমাদের ভুল পথে চালনার জন্যে। আমি চুপচাপ বসে সব শুনছিলাম। রুক্মিণীর মুখে আন্তরিকতার ছাপ স্পষ্ট, কিন্তু রথিজিৎ কিছুতেই সিদ্ধান্ত জানালো না। সে বরাবরের মতোই নীরব ঠোঁটে হালকা চাপা হাসি হাসল। তারপর সে ধীরে ধীরে বলল, আপনি যদি টোপ হয়ে থাকেন রুক্মিণী, তবে সময়ের সঙ্গে ঠিক ধরা পড়বেন। আর যদি সত্যি আমাদের সাহায্য করতে চান তবে আপনাকে একটা কাজ করতে হবে। যেটা আপনি বললেন যে অনেক মেয়ে থিয়েটারের দলে ঢোকার পর নিখোঁজ হয়ে যায়। তাদের কারো নাম, ঠিকানা কিংবা তাদের শেষবার কাদের সঙ্গে দেখা হয়েছিল এইসব খুঁটিনাটি মনে করার চেষ্টা করুন। আপনার সামান্য সূত্র হয়তো এই জটিল গিট খুলে দিতে পারে। রুক্মিণী মাথা নেড়ে রাজি হলো। পুরন্দরবাবু রাগ সামলে চুরুর ধরালেন। আমার মনে হচ্ছে এ মেয়ে বিপদ ডেকে আনবে। রথিজিৎ বাবু, আপনার ধৈর্য বুঝি আমি। আমার হাতে ক্ষমতা থাকলেও এমন এক সংগঠিত চক্রকে ধরার জন্যে শুধু সাহস নয়, পাকা তথ্য দরকার। রথিজিৎ মৃদুস্বরে বলল, সেইটাই তো আমরা খুঁজছি পুরন্দরবাবু, কিন্তু তাড়াহুড়ো করলে ভুল মানুষকে দোষী প্রমাণ করব, আর প্রকৃত অপরাধীরা অন্ধকারে অদৃশ্য হয়ে যাবে। আমি লক্ষ্য করছিলাম রুক্মিণীর মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি খেলা করছে। ভয়, দুঃখ, আবার হয়তো কোনো লুকোনো আত্মবিশ্বাস। হঠাৎই মনে হলো এ মেয়ে সত্যিই কিছু জানে, কিন্তু কতটা, আর কেনই সে রথিজিতের কাছে এলো
আমি প্রশ্ন করলাম, আচ্ছা রুক্মিণী, আপনি আমাদের কাছে আসার সিদ্ধান্ত নিলেন কেন? আপনি তো চুপও থাকতে পারতেন। সে একটু চুপ থেকে বলল, থিয়েটারের আড়ালে অনেক নোংরা দুনিয়া লুকিয়ে আছে। যারা মেয়েদের নিয়ে যায় তারা কখনো সামনাসামনি আসে না, শুধু লোভ দেখায়। আমি জানি একজন বড় মানুষ আছে যাকে যাকে সবাই মহারাজ বলে, কিন্তু তাকে কেউ দেখে না। আমি চাই ওদের মুখোশ খসে পড়ুক। এই নামটা মহারাজ আমাদের আলোচনার টেবিলে হঠাৎ যেন আগুন ছুঁড়ে দিল। পুরন্দরবাবু চমকে উঠে বললেন, মহারাজ, এ নাম আমরা আগেও শুনেছি। রশিদবাবু, আপনাকে জানানো হয়নি, খোঁজ পেয়েছি কয়েক বছর আগে এই মহারাজ হঠাৎ এক মামলায় উঠেছিল। রথিজিৎ ধীরে ধীরে চশমা খুলে টেবিলে রাখলো, চোখে ঝিলিক। মহারাজ খুবই অর্থবহ নাম। এরকম মহারাজ সমাজে অনেকেই সাজেন, কিন্তু আসল মুখ লুকিয়ে বেড়ান। আমাদের আসল পরীক্ষা শুরু এখান থেকেই। রাত গভীর হলো। রুক্মিণী বিদায় নিল। যাওয়ার আগে সে রথিজিতের দিকে তাকিয়ে বলল, আমি যতটুকু পারবো সাহায্য করব, তবে সাবধান থাকবেন, ওরা খুব ভয়ঙ্কর। ও চলে যাওয়ার পর আমি রথিজিৎকে বললাম, আমি বুঝতে পারছি না, এই মেয়ে কি আমাদের সত্যি বন্ধু নাকি সত্যি, আর ওর কথাগুলোই বা কতটা সত্যি? রথিজিৎ শান্ত গলায় বলল, বিজয়, মানুষের কথার চেয়ে মানুষের আচরণ অনেক কিছুই বলে দেয়। রুক্মিণী সত্যি হলে সময়টা প্রমাণ করবে, আর যদি মিথ্যা হয় তবু সময়ই তার মুখোশ খুলে দেবে। আমরা তাড়াহুড়ো করব না। পুরন্দরবাবু ক্ষোভে দাঁত চেপে বললেন, আমি কিন্তু সতর্ক করে দিলাম, আমার মনে হচ্ছে বিপদ বাড়ছে। রথিজিৎ হাসল। বিপদই তো আমাদের পরীক্ষা পুরন্দরবাবু। সেদিন রাতটা আমার মনে হলো যেন শহরটা আগের চেয়েও বেশি অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টের আলো কেমন যেন নিভু নিভু মনে হচ্ছিল। কোথাও কোনো ছায়া যেন আমাদের পিছু নিচ্ছে। আমি রথিজিৎকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি মনে করো, রুক্মিণী আমাদের কাছে সত্যি সাহায্যের হাত বাড়িয়েছে? রথিজিৎ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বিজয়, আমি বিশ্বাস করতে শিখেছি সময়কে। আরেকটা জিনিস, মানুষ যত বড় ভণ্ডামির মুখোশে পড়ুক, তার চোখ কখনো মিথ্যা বলে না। রুক্মিণীর চোখে আমি ভয় দেখেছি, দুঃখ দেখেছি, কিন্তু আরেকটা কিছু আছে যেটা এখনো আমি ধরতে পারিনি। আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। কেবল রাস্তার ফাঁকা গলিতে ভেসে আসছিল কুকুরের ডাক, আর দূরে ভেসে আসছিল নদীর ঢেউয়ের শব্দ। সেই রাতেই আমার মনে হলো আমরা এক গভীর জালে পা দিয়েছি, যার প্রতিটি সুতো জড়িয়ে আছে ভদ্রলোক সমাজের অন্দরমহলে। আর হয়তো সেই জালের মধ্যে আমাদের সঙ্গে কেউ খেলছে, মিত্র সেজে, আবার কখনো শত্রু হয়ে। কিন্তু রথিজিৎ শান্ত, তার কাছে সন্দেহই পথের আলো। পরের দিন সন্ধ্যা নেমে এসেছে। রথিজিৎ বসে আছে বারান্দায়, হাতে সিগারেট। চোখ দুটি যেন দূরের কোনো অন্ধকারকে ভেদ করতে চাইছে। পুরন্দরবাবু কিছুক্ষণ আগেই এসেছেন। তিনি ক্রোধ চেপে কোনো রকমে বসে আছেন, আর আমি নিঃশব্দে নোট নিচ্ছি। আজ সারা দিনে আমরা যতটুকু দেখেছি তা যেন একটা নতুন দ্বার খুলে দিল। রথিজিৎ নিচু স্বরে বলল, বিজয়, সমাজ যতটা সভ্যতার মুখোশ পড়ে আছে ততটাই ভেতরে পচন ধরেছে। গোপনে লোক লাগিয়ে আজ 3টি নাম জুটেছে আমার হাতে। ডক্টর অনিরুদ্ধ সেন, ব্যবসায়ী মহাদেব মুখার্জি, আর থিয়েটারের মালিক হেমাঙ্গ দত্ত। এরা দিনের সমাজসেবক আর দানশীল ভদ্রলোক, কিন্তু রাতে। পুরন্দরবাবু ধপ করে টেবিলে হাত মেরে উঠলেন। আমি আগেই বলেছিলাম রথিজিৎ বাবু, এই চক্র উপরে বসে আছে, পুলিশের হাত পৌঁছায় না। এখন যদি প্রমাণ মেলে, একবার মেলে, তবে আমি আঁকড়ে ধরব। রথিজিৎ ধীর স্বরে বলল, প্রমাণই আসল, আবেগ দিয়ে কোনো মামলা টেকে না।
প্রথমে ডাক্তারবাবুর কথা ধরো, অনিরুদ্ধ সেন গোটা শহরে নামজাদা সার্জন, কিন্তু আমার কানে এসেছে তিনি গোপনে কিছু অবৈধ অস্ত্রোপচার করেন। বিশেষত মেয়েদের শরীরে নির্দিষ্ট একটি দাগ টেনে দেওয়া, ওই লাল পদ্মের মতো চিহ্ন। আমি চমকে উঠলাম। মানে ওটা কি শুধু প্রতীক নয়? রথিজিৎ বলল, না বিজয়, ওটা আসলে দেহে বসানো এক স্থায়ী দাগ। পাচার হওয়া মেয়েদের শরীরে যেন তাদের পরিচয় চিহ্ন থাকে, বাজারে গরু ছাগলকে চিহ্নিত করার মতো। আমার হাত কেঁপে উঠল। এতটা ভয়ঙ্কর চিত্র আমি কল্পনা করতে পারিনি। এরপর নাম উঠল মহাদেব মুখার্জির। শহরের ব্যবসায়ী মহলে তার সুনাম। সে নাকি বিদেশ থেকে কাপড় আমদানি করে আর রপ্তানি করে মশলা। অথচ রথিজিতের খোঁজে জানা গেল তার একাধিক গুদামে রাতের বেলা অচেনা মালপত্র ওঠানামা করে। কাগজপত্রে লেখা থাকে কাপড়ের চালান, কিন্তু আসলেই তার ভেতরে কি আছে সেটা কেউ জানে না। রথিজিৎ বলল, আজ ভোরে এক খালাসির মুখ থেকে শুনলাম গোপনে কিছু সিন্ধুক ওঠানো হয় জাহাজে, তাতে পণ্য নয় মানুষ থাকে। পুরন্দর দাঁত চেপে বলল, শয়তান! সবশেষে এলো থিয়েটার মালিক হেমাঙ্গ দত্তর নাম। শহরের সাংস্কৃতিক মহলে তার সুনাম অপরিসীম। বড় বড় নাটক, বিদেশি অভিনেতা আনা, নতুন মুখদের সুযোগ দেওয়া, এসবের আড়ালে নাকি চলে এক নোংরা বাণিজ্য। যুবতী মেয়েদের চাকরি অডিশনের টোপ দিয়ে ধীরে ধীরে ফাঁদে ফেলা হয়। রথিজিতের কণ্ঠে দৃঢ়তা। রুক্মিণীর বক্তব্য মিলছে এখানেই, তবে মনে রেখো আমরা এখনো জানি না সে নিজে কতটা নিরপেক্ষ। সে হয়তো খেলোয়াড়ও হতে পারে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তাহলে এই তিনজন, ডাক্তার, ব্যবসায়ী আর থিয়েটার মালিক, তারা একে অপরের সঙ্গে একটা অদৃশ্য সুতোর সঙ্গে বাঁধা। রথিজিৎ মাথা নাড়ল। হ্যাঁ বিজয়, সমাজের সম্মুখীন মুখোশের আড়ালে যে অমানবিকতা লুকিয়ে আছে সেটাই আমাদের আসল শত্রু। এই চক্রের মাথা, যাকে তারা মহারাজ বলে, তার পরিচয় এখনো অন্ধকারে, কিন্তু ধীরে ধীরে পুতুলের সুতো গুঁড়িয়ে ধরা যাচ্ছে। পুরন্দরবাবু বললেন, তাহলে আমাদের কি করা উচিত? রথিজিৎ শান্ত স্বরে বলল, আমাদের তাড়াহুড়ো করলে চলবে না। এখন সরাসরি কোনো প্রমাণ নেই, কেবল সূত্র আছে। কাল রাতে আমি চাইব মহাদেব মুখার্জির গুদামের কাছাকাছি গিয়ে একটু নজরদারি করতে। ওখানেই হয়তো আসল খেলাটার সামান্য কিছু হলেও ধরা পড়বে। আমি জানি যখন রথিজিতের কণ্ঠে এই রকম দৃঢ়তা দেখা যায়, তখন সে নিশ্চিত কোনো পরিকল্পনা মাথায় এঁকে ফেলেছে। রাত্রি গভীর হলো। কালীঘাটের দিক থেকে মৃদু শঙ্খধ্বনি ভেসে আসছে, কিন্তু আমার বুকের ভেতর শঙ্খ নয়, বাজে ভয় আর কৌতূহলের ঢাক। সমাজ যাদের শ্রদ্ধা করে, যাদের নাম শুনলে সবাই মাথা নোয়ায়, তাদের গোপন রূপ আজ উন্মোচিত হচ্ছে। রথিজিৎ হঠাৎ উঠে দাঁড়ালো, জানালার বাইরে তাকিয়ে বলল, বিজয়, কখনো কখনো সমাজ সবচেয়ে বড় অপরাধীকে নিজেই জন্ম দেয়, কারণ সে নিজেই মুখোশকে প্রাধান্য দেয়, সত্যকে নয়। আর সেই ফাঁকেই বেড়ে ওঠে মহারাজের মতো দানব। আমি চুপ করে গেলাম। মনে হলো এই কাহিনী কেবল কয়েকটি মেয়ের নিখোঁজ হওয়ার নয়, বরং সমগ্র সমাজের অন্তঃসার শূন্যতার। রাত তখন 11টা ছুঁই ছুঁই। কলকাতার ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এসেছে। দূরে হাওড়া ব্রিজের দিকে ঝিকিমিকি আলো, মাঝে মধ্যেই কোনো ট্রামের ঘণ্টার ধ্বনিও শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু মহাদেব মুখার্জির গুদামের আশেপাশে যেন এক অদ্ভুত এক নীরবতা। রথিজিৎ হেঁটে চলেছে নিঃশব্দে, আমি আর পুরন্দরবাবু তার পিছনে। ছায়ার মতো মিশে আছি অন্ধকারে। বাতাসে হালকা গন্ধ, চুন, কাঠ আর ঘাম। রথিজিৎ ফিসফিস করে বলল,
বিজয়, শব্দ করো না। আমাদের প্রতিটি মুহূর্তে নজরদারি চলছে। মনে রেখো, এই খেলোয়াড়রা সাধারণ অপরাধী নয়, এরা বড় ঘরানার লোক। ধরা পড়লে প্রাণহানি পর্যন্ত হতে পারে। আমার বুক ধুকপুক করছিল, কিন্তু সাহসের ভান করে বললাম, যতক্ষণ তুমি আছো চিন্তা কিসের? আমরা গুদামের ঠিক উল্টো দিকে একটি ভাঙাচোরা দোতলা বাড়ির ছাদে উঠলাম। সেখান থেকে গোটা গুদামটা দেখা যায়। বিশাল লোহার গেট, সামনে প্রায় 10 জন দারোয়ান। বাইরে থেকে দেখলে সাধারণ মালামালের গুদামই মনে হয়, কিন্তু রাত বাড়তেই দৃশ্য পাল্টাতে শুরু করলো। প্রথমে এলো দুটো গাড়ি, তাতে বোঝাই সিন্দুক। দারোয়ানরা গেট খুলে ভেতরে ঢুকিয়ে দিল। আশ্চর্যের ব্যাপার, একটাও রসিদ বা কাগজপত্র কিছুই দেখা গেল না। সবকিছু যেন কেমন গোপনে হচ্ছে। পুরন্দরবাবু দাঁত চেপে বললেন, এই সিন্ধুকেই হয়তো মানুষ ভরে নিয়ে যাওয়া হয়। রথিজিৎ কড়া স্বরে বলল, তাড়াহুড়ো করো না, আগে দেখো, প্রমাণ সংগ্রহ করতে হবে। তারপর ভেতরে আলো জ্বলে উঠল। বিশাল হলঘরের ভেতর দিয়ে কয়েকজন লোক সিন্দুকগুলো নামিয়ে রাখল। দূরে দাঁড়িয়ে আমরা কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। রথিজিৎ পকেট থেকে একটি ছোট টেলিস্কোপ বার করল। কাঁচে চোখ রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। হঠাৎ তার ঠোঁটে চাপা বিস্ময়। বিজয়, দেখো, ওরা সিন্দুক থেকে মানুষ বের করছে। বেশ কয়েকজন যুবতী, মুখ বাঁধা, হাত পা দড়ি দিয়ে বাঁধা। মনে হচ্ছে একদম বেহুশ করে আনা হয়েছে। আমার রক্ত হিম হয়ে গেল। এমন দৃশ্য সরাসরি চোখে কখনো দেখিনি। এতদিন যা কেবল কানে শুনেছিলাম, আজ তা বাস্তব হয়ে উঠল। হলঘরের এক প্রান্ত থেকে ঢুকলেন মহাদেব মুখার্জি নিজে। সাদা ধুতি, মোটা চশমা, মুখে হালকা হাসি। বাইরে যিনি দানশীল ব্যবসায়ী, ভেতরে তিনি যেন এক জল্লাদ। তার নির্দেশে মেয়েদের একে একে টেনে নিয়ে যাওয়া হলো পাশের ঘরে। রথিজিৎ মৃদু গলায় বলল, না না না, এখনই পুলিশের কাছে যাওয়া যাবে না। আগে আমাদের জানতে হবে কারা কারা জড়িত, নইলে যে মামলা টিকবে না। কিছুক্ষণ পর গুদামের ভেতর ঢুকলো আরেকজন পরিচিত মুখ, থিয়েটার মালিক হেমাঙ্গ দত্ত। উজ্জ্বল সিল্কের পাঞ্জাবি পরে যেন রাতের উৎসবে এসেছে এমন ভাব। মহাদেব তাকে সাদরে বরণ করল। দুইজনের ফিসফিসানি চলল অনেকক্ষণ। তারপর হাসতে হাসতে গ্লাসে মদ ঢালা হলো। পুরন্দরবাবু রাগে থরথর করে বললেন, দেখছেন রথিজিৎ বাবু, থিয়েটার আসলে আড়াল মাত্র। নতুন মুখগুলোকে ওরা এখানে বেচে দেয়। রথিজিৎ কিন্তু চুপ করে রইল, চোখে আগুনের মতো শীতল দৃষ্টি। ঠিক তখনই ডাক্তার অনিরুদ্ধ সেন এসে হাজির হলেন। গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলেন, সঙ্গে একটি কালো ব্যাগ। সবাই যেন যথেষ্ট তাকে গুরুত্ব দিল। মহাদেব নিজে এগিয়ে এসে ব্যাগ নিয়ে গেল। টেলিস্কোপে স্পষ্ট দেখা গেল ডাক্তার ভিতরে গিয়ে মেয়েদের পরীক্ষা করছে। হয়তো অজ্ঞানতার ওষুধের মাত্রা ঠিক করছে, হয়তো নতুন করে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করছে। যেন মানুষ নয়, পুতুল পরীক্ষা করছে। আমার মুঠি শক্ত হয়ে গেল, গলা শুকিয়ে গেল। রথিজিৎ আমার কাঁধে হাত রাখল। শান্ত থাকো বিজয়, রাগ দিয়ে কোনো কাজ হবে না। প্রমাণ সংগ্রহ করো, প্রমাণ সংগ্রহ করতে হবে। মনে রেখো, আমরা গোয়েন্দা, বিচারক নই। ঠিক সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। পাশের ঘর থেকে হঠাৎ ভেসে এলো চিৎকার, এক মেয়ের গলা ফাটিয়ে আর্তনাদ। সবাই ছুটে গেল ভিতরে। কয়েক সেকেন্ডের জন্য গুদামের ভিতর বিশৃঙ্খলা। রথিজিৎ তৎক্ষণাৎ বলল, এই সুযোগে চলো একেবারে সামনের দিকটা ঘুরে আসি। আমরা অন্ধকার গলিপথ ধরে গুদামের গা ঘেঁষে এগোলাম। জানালার ফাঁক দিয়ে দেখা গেল মেয়েটি মূর্ছা যাওয়া অবস্থায় মেঝেতে পড়ে আছে। ডাক্তার তার শরীরে কিছু ইঞ্জেকশন দিচ্ছে।
মহাদেব ও হেমাঙ্গ দাঁড়িয়ে তর্ক করছে। এইভাবে চললে বাজারের দামে ধাক্কা লাগবে রে। হঠাৎ করেই রথিজিৎ পকেট থেকে ছোট ক্যামেরা বার করলো, কয়েকটা ঝটপট ছবি তুলে নিল। এই ছবি আমাদের প্রথম শক্ত প্রমাণ। আমরা যখন ফিরে আসতে উদ্যত তখনই হলো বিপদ। একজন দারোয়ান জানালার পাশে টর্চ মেরে ফেলল আর সরাসরি আমার গায়ে পড়ল। আমি তো প্রায় জমে গিয়েছিলাম, কিন্তু রথিজিৎ বিদ্যুৎ গতিতে আমার হাত ধরে টেনে নিচে ফেলল। আমরা নিঃশব্দে কাদার ভেতর লুটিয়ে পড়লাম। দারোয়ান সন্দেহে কিছুক্ষণ চোখ ঘোরালো, তারপর গজ গজ করতে করতে চলে গেল। বুক থেকে শ্বাস ছেড়ে বাঁচলাম আমি। বাপরে! পুরন্দর বাবু ফিস ফিস করে বললেন, আজ যদি ধরা পড়ে যেতাম, লাশ গঙ্গায় ভেসে উঠত। রথিজিৎ গম্ভীর কণ্ঠে বলল, ঝুঁকি নিতেই হয়, কিন্তু এখন যথেষ্ট হয়েছে। চলো আজকের মতো সরে পড়ি। আমরা অন্ধকার গলিপথ ধরে ধীরে ধীরে সরে এলাম। রাত তখন গভীর, কিন্তু আমার চোখে ঘুম নেই। মনের ভিতর বারবার বাজছিল সেই মেয়েটির আর্তনাদ। রথিজিৎ যেন আমার মনের কথা পড়ে ফেলল, বলল, বিজয়, আবেগে বেশো না। আজ আমরা নিশ্চিত হলাম লাল পদ্ম সমিতি কোনো কল্প কাহিনী নয়। এদের মাথায় মহাদেব, হিমাঙ্গ আর অনিরুদ্ধ সেন, আর এদের পেছনে আছে অদৃশ্য মহারাজ। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। রথিজিৎ থেমে গেল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, প্রথমে এই তিনজনের দৈত্য জীবন প্রকাশে আনতে হবে। সমাজকে জানাতে হবে আসল মুখোশের আড়ালে কেমন শয়তানি লুকিয়ে আছে। তবে মনে রেখো, মহারাজ ধরা না পড়লে খেলা কিন্তু গোড়া থেকে শেষ হবে না। পুরন্দরবাবু গম্ভীর গলায় বললেন, আমি পুলিশের ব্যবস্থা করব, তবে আপনাদের নেতৃত্ব ছাড়া কিছুই সম্ভব নয়। রথিজিৎ আকাশের দিকে তাকিয়ে বলল, অন্ধকার যতই গভীর হোক, ভোর একদিন আসবেই। সেই রাতে আমরা তিনজন নির্ঘুম কাটালাম, কিন্তু আমার মনে হচ্ছিল কাল সকাল থেকেই কোনো এক বড় ঝড় আসতে চলেছে। রাত্রি তখন গভীর। কলকাতার ঘড়ির কাঁটা প্রায় 10:30 ছুঁই ছুঁই। আমাদের বাড়ির উঠোনে তখন হালকা শীতের হাওয়া খেলছে। আমি আর রথিজিৎ চুপচাপ বসে আছি। পুরন্দরবাবু এসেছিলেন, তবে একেবারে উত্তেজিত। তার মুখে তখন ভরপুর ক্ষোভ। পুরন্দরবাবু বললেন কপালে হাত দিয়ে, আপনারা বুঝতেই পারছেন না ব্যাপারটা কতটা মারাত্মক। এই শহরে প্রতি সপ্তাহে মেয়ে হারিয়ে যাচ্ছে। আমরা খোঁজ পাই, সূত্র ধরি, কিন্তু হাত দিতে গেলেই যেন হাওয়া হয়ে যায়। রথিজিৎ তখন ঠান্ডা মাথায় সিগারেট ধরাচ্ছিল। তার চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি। হাওয়া হয় না পুরন্দরবাবু, সে ধীর স্বরে বলল, বরং কারা যেন আমাদের চোখের সামনেই সেই মেয়েদের শৃঙ্খলবদ্ধ করছে। শুধু সেই শৃঙ্খলটা আমরা দেখতে পাচ্ছি না। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, অদৃশ্য শৃঙ্খল? রথিজিৎ হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ বিজয়, প্রতিটি ঘটনার পেছনে একটি অদৃশ্য শৃঙ্খল আছে, যা একের পর এক সূত্রকে বেঁধে রেখেছে। সেটা না ধরতে পারলে আমরা কিছুই প্রমাণ করতে পারবো না। পুরন্দরবাবু ঝাঁঝালো গলায় বললেন, কিন্তু সেই শৃঙ্খল কোথায়? আপনার কাছে কি এর কোনো প্রমাণ আছে? রথিজিৎ শান্ত গলায় উত্তর দিল, প্রমাণ এখনো নেই, শুধু ওই গুদাম ছাড়া। কিন্তু লক্ষণ প্রচুর। ঘাটের গুদাম ঘরে আমরা দেখেছি মেয়েদের গয়না আর জামা কাপড়। ওসব সেখানে হঠাৎ করেই জমানো হয়নি, কেউ না কেউ ওগুলো রেখে গেছে একটা নিয়ম মেনে বারংবার বারংবার। আর লাল পদ্ম সমিতির যে খবর আমরা পেলাম,
সেটাও নিছক কাকতালীয় নয়। আমি তখন মনে মনে রুক্মিণীর কথা ভাবছিলাম। সেই মেয়েটি কি সত্যি সাহায্য করতে চায় নাকি অন্য কোনো চাল চালছে? তার কথা এত অদ্ভুত সত্যি আর মিথ্যের মিশেল থাকে যে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। হঠাৎ পুরন্দরবাবু বললেন, আজ সন্ধ্যায় একটা নতুন খবর এসেছে। দক্ষিণ কলকাতায় এক নামী ব্যবসায়ীর বাড়ির চাকর গোপনে জানিয়েছে মাঝে মাঝে রাত দুপুরে বড় বড় গাড়ি এখানে থামে আর ভেতর থেকে মেয়েদের মতো কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি চমকে উঠলাম। রথিজির চুপচাপ শুনছিল। কিছুক্ষণ পর সে সোজা হয়ে বসে বলল, কোন ব্যবসায়ী? নাম দীননাথ মালিক, চামড়ার ব্যবসা করে। আপাত দৃষ্টিতে বেশ দানশীল মানুষ। স্কুল কলেজে টাকা দেন, হাসপাতালে দান করেন। রথিজিৎ হালকা হাসল। আহা, এইবার সেই দৈত্য মুখোশ। দিনে দাতব্য কার্য আর রাতে পাচার চক্র। সমাজের কপটতা ঠিক এখানে। যতক্ষণ না এদের মুখোশ খুলে দিচ্ছি ততক্ষণ কিছুই প্রমাণ করা যাবে না। আমি বললাম, কিন্তু যদি খবরটা মিথ্যে হয়? রথিজিৎ বলল, তাহলে আমাদের জন্য আরেকটা দরজা খুলবে। মনে রেখো বিজয়, মিথ্যে ও সত্যকে সামনে আনতে সাহায্য করে। পুরন্দরবাবু টেবিলের উপর মুঠো মেরে বললেন, আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। আমি এখনই গিয়ে তল্লাশি চালাতে পারি। রথিজিৎ সঙ্গে সঙ্গে হাত তুলে তাকে থামালেন। না, কোনো তল্লাশি নয়। আপনি যদি এখনই গিয়ে হাঙ্গামা করেন তাহলে ওরা খবর পেয়ে যাবে। তার মানে প্রমাণ চিরতরে হাতছাড়া হবে। বরং আমাদের চুপি সারে নজরদারি করতে হবে। আমি বললাম, কিন্তু আমরা তিনজন কিভাবে এমন একটা জায়গা সামলাবো? রথিজিৎ শান্তভাবে হাসল। আমরা তিনজন নই বিজয়, আমাদের সঙ্গে রুক্মিণীও আছে। আর আমি বিশ্বাস করি সে চাইলে ভেতরে ঢোকার সূত্র দিতে পারবে। পুরন্দরবাবু চোখ বড় বড় করে তাকালো। তাহলে আপনি এখনো বিশ্বাস করছেন যে মেয়েটি সৎ সহযোগী? বিশ্বাস নয় পুরন্দরবাবু, পরীক্ষা। এখনো তার পরীক্ষা শেষ হয়নি। কথা শেষ হতে না হতেই বাইরে থেকে একবার দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। আমরা তিনজনই তাকালাম। রথিজিৎ শান্তভাবে উঠে গিয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে রুক্মিণী, সাদা শাড়ি, চোখে মুখে আতঙ্কের ছাপ। রথিজিৎ জিজ্ঞেস করল, কি হয়েছে? রুক্মিণী কাঁপা গলায় বলল, ওরা আমাকে খুঁজছে। আজ সন্ধ্যায় থিয়েটার থেকে বেরোনোর পর দুজন লোক পিছু নিয়েছিল। আমি কোনো মতে পালিয়েছি। ওরা জানে আমি আপনাদের সঙ্গে দেখা করছি। পুরন্দরবাবু গম্ভীর মুখে ফিসফিস করে বললেন, দেখলেন আমি যা বলছিলাম? কিন্তু রথিজিৎ মেয়েটির দিকে গভীরভাবে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, ভয় পাবেন না, আমরা আপনাকে আড়ালে রাখব। তবে বিনিময়ে আপনাকে সত্যি কথাই বলতে হবে। থিয়েটার জগতের ভেতর থেকে আপনি জানেন এই পাচার চক্রের সূত্র কোথায় লুকিয়ে রয়েছে। রুক্মিণী তখন এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, লালপদ্ম সমিতির সঙ্গে থিয়েটারের একটা সম্পর্ক আছে। যেসব মেয়েরা বিদেশে কাজের লোভে ফাঁদে পা দেয় তাদের প্রথমে থিয়েটারের আড়ালেই জমায়েত করা হয়। তারপর মাঝরাতে গাড়ি এসে নিয়ে যায়। আমি কয়েকবার দেখেছি, কিন্তু সাহস পাইনি কারোর সঙ্গে শেয়ার করতে। আমাদের শরীরে শীতল স্রোত বয়ে গেল। এই তো অদৃশ্য শৃঙ্খলের আর একটি কড়ি। একে একে পুরো চেনটাই জোড়া লাগছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি তখন অনুভব করলাম এই রহস্যের জট একেবারেই সাধারণ নয়। এটা শুধু নারী পাচারের ঘটনা নয়, বরং সমাজের ভেতরে অদৃশ্যভাবে ছড়িয়ে থাকা এক ভয়ঙ্কর শৃঙ্খলের কাহিনী। আর সেই শৃঙ্খল ভাঙতে রথিজিৎকেই নামতে হবে মৃত্যুর খেলায়। রথিজিৎ যখন বলেছিল
শৃঙ্খল চোখে দেখা যায় না, তবু ওগুলোই সবচেয়ে শক্ত বাঁধন। আমি তখনও তার কথার সম্পূর্ণ অর্থ বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি সেই অদৃশ্য শৃঙ্খলই গোটা কলকাতাকে এক অদৃশ্য আতঙ্কে বেঁধে ফেলেছে। ঘরে আলো জ্বলছে, পরিবারগুলো আছে, অথচ কন্যারা নেই। স্মৃতিশূন্য ঘরে নিস্তব্ধতা, বারান্দায় বিষণ্ণতা, অথচ রাস্তায় ভদ্রলোকেরা হেসে খেলে হাঁটছেন, চা ঘরে রাজনীতি আলোচনা করছেন, থিয়েটারে হাততালি দিচ্ছেন। এ কি দ্বিচারিতা নয়? পরের দিন সন্ধে আমরা আবার পুলিশ লাইনে গেলাম। পুরন্দরবাবুর চোখে রাগ, কিন্তু তার থেকেও গভীর হতাশা। চুরুট ধরাতে ধরাতে তিনি বললেন, বাকিদের নাম আপনি দেখলেনই। ওই ডাক্তার, ওই ব্যবসায়ী, ওই নাট্যকর্তা, সবই সমাজের সম্মানিত লোক। তাদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ পাওয়া মুশকিল। আমার ঊর্ধ্বতন কর্তারা আমাকে চেপে ধরেছেন। এখনই মামলা বন্ধ করুন। বলুন দেখি আমি কি করি? রথিজিৎ ঠান্ডা গলায় উত্তর দিল, আপনার কাজ হলো সত্য খোঁজা। সত্যকে আড়াল করলে সেই সত্যই একদিন সমাজকে ভেঙে ফেলবে। আমাদের হাতে কিছু সূত্র আছে, গুদাম ঘরের কাগজপত্র, রোগবিনীর তথ্য আর লালপদ্ম প্রতীকের টুকরো টুকরো প্রমাণ। এটা হয়তো আদালতে যথেষ্ট নয়, কিন্তু সত্য উদ্ঘাটনের জন্য নিশ্চয়ই যথেষ্ট। পুরন্দরবাবু বিরক্ত স্বরে বললেন, তাহলে এবার কি করবেন? রথিজিৎ হেসে বলল, অদৃশ্য শৃঙ্খলটাকে দৃশ্যমান করতে হবে। সেই রাতে আমরা আবারও গোপনে রুক্মিণীর সঙ্গে দেখা করলাম। সে ক্লান্ত চোখে রথিজিৎকে বলল, আপনারা জানেন ওরা মেয়েদের শরীরে একটা লাল পদ্ম আঁকে। আমি মঞ্চের মেয়েদের গায়ে ওই দাগ দেখেছি। মেকআপে ঢেকে রাখে, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়। রথিজিৎ ভুরু কুঁচকে প্রশ্ন করল, আচ্ছা, দাগটা রং দিয়ে আঁকে নাকি স্থায়ীভাবে চিহ্নিত করে? রুক্মিণী ফিস ফিস করে বলল, আমার ধারণা গরম লোহাতেই পোড়ানো হয়, ট্যাটুর মতো স্থায়ী। আমাদের শরীরে কাঁটা দিয়ে উঠল। রথিজিৎ ধীরে ধীরে বলল, অদৃশ্য শৃঙ্খল শুধু ভয়ের নয়, শরীরেও তারা শৃঙ্খল বেঁধে রাখছে। ফিরে আসার পথে রথিজিৎ গাড়ির জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, বিজয়, এরা মেয়েদের শরীরে পদচিহ্ন এঁকে তাদের দাসী বানিয়ে রাখছে। প্রতীকীভাবে সেটা তাদের অন্তর্গততা প্রকাশ করছে, যেন বলছে তুমি আর নিজের নয়, তুমি মহারাজের সম্পত্তি। আমি আতঙ্কে বললাম, এ কি তবে একেবারে গোপন দাস ব্যবসা? রথিজিৎ হেসে বলল, তাকে তুমি পাচার বলো আর দাস ব্যবসা বলো, মূল কথা হচ্ছে মেয়েদের স্বাধীনতাকে চুরি করছে তারা। তারা বেঁচে থেকেও মৃত। আমি থমথমে গলায় বললাম, তাহলে আমরা কিভাবে তাদের উদ্ধার করব? রথিজিৎ জবাব দিল, অদৃশ্য শৃঙ্খল কেটে ফেলার একটাই পথ, তার উৎস খুঁজে পাওয়া। মহারাজকে খুঁজে না পেলে এই শৃঙ্খল ভাঙা অসম্ভব। পরের দিন খবর এলো শহরে গোপন এক সমিতি বসেছে, নাম শ্রীশক্তি উন্নয়ন সমিতি। কিন্তু রথিজিতের মতে এটাই আসলে পাচার চক্রের ছদ্মবেশী আসর। রথিজিৎ, আমি, রুক্মিণী আর পুরন্দর এক গোপন জায়গা থেকে সেই সভার উপর আবারও নজর রাখলাম। আলো আঁধারির মধ্যে দেখলাম নাম করা ভদ্রলোকেরা একে একে ঢুকছেন দামি নামি গাড়ি নিয়ে। কেউ সিল্কের ধুতি পরে, কেউ স্যুটে, কেউ বা শেরওয়ানি গায়ে দিয়ে। বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু রথিজিৎ ফিসফিস করে বলল,
খেয়াল করেছো ওদের প্রত্যেকের কোটের বুক পকেটে লাল পদ্ম ফুলের নকশা করা রুমাল বেরিয়ে আছে? আমি চমকে উঠলাম। মানে এরাই আসল লালপদ্ম সমিতি? তাহলে আমরা যাদেরকে আগের বার কারখানায় দেখেছিলাম তারা এদেরই একটা অংশ মাত্র। ঠিক তাই, অদৃশ্য শৃঙ্খল ধরা পড়ল পরে। হঠাৎ রুক্মিণী বলল, ওদের মধ্যে একজন আমার খুব পরিচিত, কিন্তু আমি নাম বলতে ভয় পাচ্ছি। পুরন্দরবাবু এখানেই গর্জে উঠলেন। কিসের ভয়? নাম বলুন, নইলে আপনাকেই গ্রেপ্তার করব। রুক্মিণী ভীত স্বরে বলল, না, আপনারা ভুল ভাবছেন, আমি দোষী নই। আমি শুধু জানি ওই থিয়েটারের মালিক অশোক মিত্রই মেয়ে পাঠানোর টোপ দেন, কিন্তু তার পেছনে আরও বড় কেউ আছে। রথিজিৎ থামিয়ে দিয়ে তাদের শান্ত গলায় বললেন, ওকে ভয় দেখাবেন না পুরন্দরবাবু। অদৃশ্য শৃঙ্খল ভাঙতে গেলে ধৈর্য লাগে। রুক্মিণী যদি সৎ হয়, সময়ই সেটা প্রমাণ করবে। আমরা সেদিন রাতেই সেই সভার ভেতরে ঢোকার উপায় খুঁজছিলাম। হঠাৎ পাশের অলি থেকে কেমন যেন একটা আর্তনাদ ভেসে এলো। দৌড়ে গিয়ে দেখি এক কিশোরী মেয়ে অচেতন হয়ে পড়ে আছে। তার হাতের কবজিতে স্পষ্ট লাল পদ্মের দাগ। মনে হলো মেয়েটি পালানোর চেষ্টা করছিল। রথিজিৎ মশালের আলোয় তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, এই দেখো, এই দেখো, এই দাগই প্রমাণ যে মহারাজের শৃঙ্খল এখন আমাদের চোখের সামনে। কিন্তু চলো চলো, এখান থেকে বেরোতে হবে। হঠাৎ যেন মনে হলো একদল লোক এই দিকেই আসছে। আমি শিউরে উঠলাম। সেই দল সত্যিই দৃশ্যমান হলো। সেই দল ধীরে ধীরে এই দিকেই আসতে লাগলো। কিন্তু আমরা বুঝলাম এই দলের কাঠামো ভাঙতে গেলে আমাদের বহু পথ চলতে হবে। সেই দিন কোনো মতে আমরা পালিয়ে বেঁচেছি। যখন থেকে এই অদৃশ্য শৃঙ্খলের রহস্যে আমরা জড়িয়েছি, তখন থেকেই রথিজিতের ভ্রুকুটি ক্রমশ গাঢ় হয়েছে। নিখোঁজ মেয়েদের করুণ পরিণতি কল্পনা করলেই বুক যেন কেঁপে উঠত। পুরন্দরবাবুর সঙ্গে আমরা যতদূর এগিয়েছি ততই স্পষ্ট হয়েছে যে চক্রটি একেবারে শহরের বুকের ভেতরেই, তবে আড়ালে লুকিয়ে, নানানভাবে নানান জায়গায় তাদের অজস্র সিন্ডিকেট। পরের দিন সকালে গরম চায়ের কাপ হাতে আমরা বসে আছি। রথিজিৎ একেবারেই চুপচাপ, ঠোঁটের কোণে একরকম কঠিন ভঙ্গি। আগের দিন মেয়েটিকে ফেলে আমরা পালিয়েছিলাম, সেই বিষয়টা আমরা কিছুতেই যেন মেনে নিতে পারছি না। কিন্তু যাই হোক, হঠাৎ সে বলল, জয়, আর বাইরে থেকে ঘোরাফেরা করে হবে না, এদের ভেতরে ঢুকতে হবে। আমি চমকে গেলাম। মানে ভেতরে মানে কোথায়? এই চক্রের ঘাঁটি থিয়েটার আর ঘাট সে তো আমরা জানি, কিন্তু এর মধ্যেই একটা অভ্যন্তরীণ শাখা আছে যেখানে আসল দালাল আর মহারাজের লোকেরা সক্রিয়। আমি তাদের মধ্যেই একজন হয়ে উঠব। আমার মাথায় যেন বাজ পড়ল। কি বলছো তুমি? এত ঝুঁকি নেবে? মানে ধরা পড়লে তো? রথিজিৎ হালকা হাসলো। ঝুঁকি ছাড়া রহস্যভেদ হয় না বিজয়, তবে পরিকল্পনা চাই। আমার কাছে সেই পরিকল্পনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিনই বিকেলে আমরা পুরন্দরবাবুর কাছে গেলাম। রথিজিৎ স্পষ্ট জানালো সে ছদ্মবেশে ঢুকতে চায়। পুরন্দরবাবু প্রথমে একেবারেই রাজি হলেন না। তার চওড়া কণ্ঠ গম গম করে উঠল। রথিজিৎ বাবু, আপনার মতো একজনের যদি কিছু হয়, আমি মুখ দেখাবো কোথায়? আমি পুলিশের লোক, আমি ঢুকবো। কিন্তু রথিজিৎ শান্ত কণ্ঠে বলল, আপনি পুলিশ, আপনার ঢোকার সঙ্গে সঙ্গেই ওরা আঁচ করে ফেলবে।
আমি যদি একজন সাধারণ খেটে খাওয়া লোক সেজে ঢুকি, ওরা অত সহজে ধরতে পারবে না। শেষমেশ পুরন্দরবাবুকে রাজি করানো গেল, তবে শর্ত একটাই, আমি ছায়া সঙ্গীর মতো রথিতের সাথে একেবারে চিপকে থাকব। পরদিন রাত ভোরে শুরু হলো ছদ্মবেশের কাজ। রথিজিৎকে আমি যেন চিনতেই পারছিলাম না। তার চুল কেটে ফেলা হয়েছে, গোঁফদাড়ি জুড়ে দিয়ে একেবারে এক মধ্যবিত্ত কর্মহীন যুবক লাগছে তাকে। গায়ে পুরনো জামা, মলিন ধুতি, চোখে যেন কেমন একটা ক্লান্তির ছাপ। আমি হেসে উঠলাম, হায় রে, আমাদের রথিজিৎ কোথায় গেল? সে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি এবার নটবরশীল, খুঁজছি চাকরি, যে কাজই হোক না কেন। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। সত্যি এ মানুষটিকে চিনতে পারা বড্ড কঠিন। সন্ধেবেলা আমরা পৌঁছলাম বউবাজারের এক মলিন চায়ের দোকানে। খবর পেয়েছিলাম এখানেই কয়েকজন দালাল মাঝে মধ্যে বসে। রথিজিৎ অর্থাৎ নটবরশীল আমাকে পাশে বসতে না দিয়ে একেবারে আলাদায় গিয়ে বসল। আমি একটু দূরে অন্য বেঞ্চে, সংবাদপত্র হাতে। একটু পরেই দুজন অচেনা লোক এসে বসলো রথিজিতের পাশে। কথা কানে এলো, কিরে, কাজ খুঁজছিস? হ্যাঁ বাবু, অনেক দিন হলো, যা পাই তাই করব। লোক দুটো একে অন্যের দিকে তাকালো, তারপরে নিচু গলায় বলল, ঠিক আছে, কাল সন্ধ্যায় শ্যামবাজার ঘাটে চলে আয়। গানের দলে আমার লোক চাই, খাওয়া দাওয়ার চিন্তা তোর নেই। রথিজিৎ মাথা নাড়ল। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। রথিজিৎ তার খেলা শুরু করে দিয়েছে। এরপর আমি আর পুরন্দরবাবু ছায়ার মতো পিছু নিলাম রথিজিতের। শ্যামবাজার ঘাটের অন্ধকারে ভেসে এলো গান আর তবলার আওয়াজ। একটা নৌকার পাশে কয়েকজন লোক জড়ো হয়েছে। রথিজিৎ অর্থাৎ নটবর তাদের সঙ্গে গেল। আমি আর পুরন্দর দূর থেকে দেখছি। অন্ধকারে একটা ক্ষীণ আলো জ্বলছিল। হঠাৎ দেখি এক মহিলা বেরিয়ে এলেন, লম্বা আড়ষ্ট চোখ। চেনা গেল, হ্যাঁ, এ তো রুক্মিণী। সে নটবরকে দেখে চমকে উঠল। আমার বুক ধকপক করতে লাগলো। রুক্মিণী কি আমাদের ধরিয়ে দিল নাকি সঙ্গ দিচ্ছে? রথিজিৎকে নিয়ে যাওয়া হলো নদীর ধারের এক গুদামে। আমি অন্ধকারে লুকিয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পেলাম ভেতরে কয়েকজন মেয়ে বসে, চোখে ভয়। তার একপাশে লোকেরা কি যেন লেনদেন করছে। এক ব্যক্তি টেবিলের কাছে বসে আছে, মুখ অর্ধেক ঢাকা। তাকে সবাই দাদা বলে সম্বোধন করছে। হঠাৎ রুক্মিণী এগিয়ে গিয়ে নটবরের কানে কিছু ফিসফিস করে বলল। আমি শুনতে পেলাম না, তবে রথিজিৎ মাথা নাড়ল। এই মুহূর্তে আমার স্নায়ু একেবারে টান টান হয়ে রয়েছে। পুরন্দরবাবু আমার কানে কানে বললেন, একবারে ধরতে পারবো না, ও এখন তথ্য জোগাড় করছে, আমাদের অপেক্ষাই করতে হবে। ঘণ্টাখানেক পর রথিজিৎকে বেরিয়ে আসতে দিল তারা। রুক্মিণী তাকে বিদায় দিতে গিয়ে আস্তে আস্তে কিছু বলল। এরপর সে চলে এলো, যেন কিছুই হয়নি। আমরা দুজনেই ছুটে গেলাম তার কাছে। রথিজিৎ শান্ত গলায় বলল, বিজয়, সব ঠিকঠাক চলছে, কিন্তু বিপদ বড়। আমি থরথর করে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছি, রুক্মিণী তোমাকে ধরিয়ে দিচ্ছিল না তো? সে হাসলো অদ্ভুতভাবে। না বিজয়, ওই হয়তো আমাদের সব থেকে বড় সূত্র। সে রাতে ঘরে ফিরে রথিজিৎ ধীরে ধীরে মুখ খুলল। ওরা আমাকে মানুষ পাচারের কাজে টানতে চাইছে, খালাবার ডেকেছে। আজ আমি বুঝলাম মেয়েদের চিহ্নিত করার জন্যই লাল পদ্ম ব্যবহার করা হয়। আমি দেখেছি প্রতিটি মেয়ের ছোট একটা কাপড়ে লাল পদ্মের চিহ্ন আছে। এর মানে ওরা বিক্রির পণ্যের মতো মার্ক দিয়ে রাখে। আমি শিউরে উঠলাম।
কি নৃশংস? আর রুক্মিণী? রথিজিৎ বলল, হ্যাঁ, ও আমাকে সাবধান করেছে। দাদাই হচ্ছে আসল যোগসূত্র। তবে সে নিজে কেবল শ্রীপ দালাল, মহারাজের দেখা মেলা এখনো বাকি। সে থামলো একবার, চোখে জল জলে আগুন। বিজয়, খেলা এখন থেকে শুরু, আর আমি ভেতরে ঢুকে তাদের সমস্ত মুখোশ টেনে নামাবো। তবে সাবধান, যে কোনো মুহূর্তে কিন্তু আমি ধরা পড়তে পারি। আমি কিছু বলতে পারলাম না, শুধু মনে মনে প্রার্থনা করলাম এই ছদ্মবেশী অভিযানের মধ্যে দিয়ে যেন রথিজিৎ অক্ষত হয়ে ফিরে আসে। রথিজিতের যে গুণটা আমাকে সবচেয়ে অবাক করে তা হলো তার ধৈর্য আর নিজেকে নিখুঁতভাবে ঢেকে রাখার ক্ষমতা। অপরাধীর চোখ এড়িয়ে সবার সামনে থেকেও সে যেন অদৃশ্য হয়ে যায়। এ কদিন ধরে আমরা যে অদ্ভুত চক্রের ভেতরে ঢুকতে চলেছি তার জন্য একেবারে অন্য রূপে নিজেকে গড়ে তুলেছে সে। দিন দুয়েক আগে সে বলেছিল, বিজয়, এই চক্রের মাথারা কেবল ছায়ার আড়ালে কাজ করে, সরাসরি মুখ দেখানো তাদের অভ্যাস নয়। তাই তাদের ভেতরে প্রবেশ করতে গেলে আমাদেরও ছায়া ধরতে হবে। এবার আমাকে ছদ্মবেশে নামতে হবে। আমি বিস্মিত হয়েছিলাম। রথিজিৎ নিজেই বলল যে সে একবার একজন চোরাই জিনিসের দালাল সেজে লালপদ্ম সমিতির এক গোপন সূত্রে ঢোকার চেষ্টা করবে। ছদ্মবেশ বলতে আমি আগে কেবল নাটকে বা সিনেমার মতো কিছু ভেবেছিলাম, কিন্তু রথিজিতের হাতে সেই কৌশল দেখলাম অন্য মাত্রায়। এক চেনা দর্জির দোকানে গিয়ে সে পুরনো ছেঁড়া ধুতি পাঞ্জাবি, একটি নোংরা গামছা আর পুরনো কুচকানো টুপি সংগ্রহ করল। মুখে দাড়ি গোঁফ বসালো কৃত্রিমভাবে, চোখে পাতলা কাঁচের চশমা এমনভাবে রং মাখলো যে চেহারাটা চেনাই দুষ্কর হয়ে গেল। আমি মজা করে বললাম, তোমাকে যদি এখন আমাদের মেঘমালাও দেখে সে চিনতে পারবে না। রথিজিৎ শুধু হেসে বলল, চেনা না যাওয়াটাই উদ্দেশ্য। বিজয়, তুমি আমার সঙ্গে থাকবে না, বাইরে থেকে নজর রাখবে। যদি বিপদ হয় তখন তোমার দেখেই ভরসা। রাত নামার সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছলাম গিরিশ পার্কের কাছে আসল ঘাটের উদ্দেশ্যে। অন্ধকার স্যাঁতস্যাঁতে আর সর্বক্ষণ সন্দেহজনক লোকজনের আনাগোনা। রথিজিৎ তখন ইতিমধ্যেই তার দালালের ছদ্মবেশে। পরপর 2 দিন ছদ্মবেশ ধারণ করা সত্যি মুখের কথা নয়, তাও আবার 2টো ছদ্মবেশ 2 রকমের। সত্যি রথিজিতের কোনো তুলনা হয় না। আমি রাস্তার উল্টো পাশে চায়ের দোকানে বসেছিলাম। রথিজিৎ ঢুকলো একটি ভগ্নপ্রায় বাড়ির দোতলায়। সেখানে নাকি লালপদ্ম সমিতির এক আড্ডা বসে। এ তথ্য আমরা পুরন্দর পাণ্ডের সূত্রে পেয়েছিলাম। প্রায় আধ ঘন্টা আমি দুশ্চিন্তায় অপেক্ষা করছিলাম। তারপর জানালার ফাঁক দিয়ে দেখলাম কিছু লোক রথিজিৎকে ঘিরে বসেছে। তাদের হাতে লাল চিহ্ন আঁকা কাপড়। তারা যেন কিছু পরীক্ষা করছে। রথিজিৎ মাঝে মাঝে মাথা নেড়ে কথা বলছে, হাত তুলে দামাদামিও করছে। আমার মনে হচ্ছিল যদি ওরা একটুও আঁচ করে ফেলে। এরপর আমি চলে এসেছিলাম। পরের দিন সকালে রথিজিৎ যখন আমার ঘরে এসে দাঁড়ালো তখনও সে সেই ছদ্মবেশেই। আমি প্রায় চমকে উঠেছিলাম। আরে ছিলে কোথায় তুমি? তুমি তো আমাকে যেতে যেতে বললে যে আমাকে কিছুক্ষণ পরেই চলে যেতে, তাই তো আমি চলে এলাম। কিন্তু যা চিন্তা হচ্ছিল। বিজয়, গত রাতের আড্ডায় ঢুকে বুঝলাম এরা আসলেই বড় চক্র। নিজেদের নাম দেয় ভাই ব্রাদার বলে। বাইরে থেকে সামান্য ব্যবসার আড্ডা হলেও ভিতরে পাচারের হিসেব বসছে। আমি তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি। বলেছি আমি নদী পথে মালপত্র মানে মেয়ে পাচার পাঠাতে পারি। তারা আপাতত আমাকে খোলা আকাশে ছেড়ে দিয়েছে, তবে নজর রাখছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, মানে এখন একেবারে জালে তুমি ঢুকে পড়েছ? কিন্তু যদি ওরা ধরে ফেলে তোমায়? রথিজিৎ ঠান্ডা স্বরে বলল, অপরাধীর মন বোঝার জন্য কখনো কখনো তার মতো সেজে চলতে হয়, তবে সাবধানী হতে হবে।
আর তুমি তো বাইরে আছো, ভয় নেই। এই ছদ্মবেশী অভিযানের ফলেই আমরা নতুন সূত্র খুঁজে পেলাম। রথিজিৎ আমাকে আরও জানালো, তাদের কোথায় বারবার একটা নাম উঠে আসছে, মহারাজ। সবাই তাকে মান্য করে, কিন্তু দেখা করার সাহস কারো নেই। সেই হচ্ছে আসল মাথা। ও হ্যাঁ, আর একটা খবর, 1 সপ্তাহের মধ্যেই বড় চালান যাবে নদীপথে। মানে অনেকগুলো মেয়েকে একসঙ্গে কোথাও পাঠানো হবে। এটাই আমাদের সুযোগ, সেই দিনেই ধরতে হবে ওদের। আমি শিউরে উঠলাম। কত মেয়ের জীবনে চিরকালের জন্য অন্ধকার নামতে চলেছে, কিন্তু এই খেলার মধ্যে যে ঝুঁকি ছিল তা ধীরে ধীরে বেড়েই উঠছিল। কারণ আমি লক্ষ্য করলাম 2-1 অচেনা লোক আমাকে অনুসরণ করছে। হয়তো তারা রথিজিৎকে নতুন দালাল ভেবে মেনে নিয়েছে, কিন্তু আমি যে তার সঙ্গী সেটা টের পেতে তার সময় লাগবে না। একদিন রুক্মিণী হঠাৎ আমাদের বাড়িতে এলো। সে রথিজিৎকে ডেকে বলল, আপনারা কি জানেন থিয়েটারের মধ্যে থেকেও অনেক মেয়েকে চক্রে টেনে নেওয়া হয়েছে? এমনকি আমাকেও ডেকেছিল, কিন্তু আমি যাইনি। রথিজিৎ শান্ত গলায় উত্তর দিল, তুমি হয়তো এবার কাজে লাগবে রুক্মিণী, তবে মনে রেখো, এখানে তোমার প্রতিটা পদক্ষেপ জীবন মরণের খেলার মতো। আমি দেখলাম রথিজিৎ তাকে পুরোপুরি বিশ্বাস করছে না, আবার তাকে একেবারে সরিয়েও দিচ্ছে না। সেই রাতেই আমি ডায়েরিতে লিখেছিলাম, রথিজিৎ যেন আগুন নিয়ে খেলছে। আমি ভয়ে আছি, যদি এরা হঠাৎ মুখোশ খুলে দেয় তবে আমরা কেউই রক্ষা পাব না। কিন্তু তার অটল চোখ দেখে মনে হয় সে যা করছে তা শেষ পর্যন্ত সত্যি ফল দেবে। এক রাতে যখন রথিজিৎ আবার সেই আড্ডায় যাচ্ছিল, আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তুমি নিশ্চিত তো, মানে তারা তোমার ছদ্মবেশটা টের পাবে না? রথিজিৎ তখন ঠোঁটে একটুখানি রহস্যময় হাসি ফুটিয়ে বলল, বিজয়, এই ছদ্মবেশ শুধু রূপ বদল নয়, মানসিকতাও বদলাতে হয়। যতক্ষণ আমি নিজেকে বিশ্বাস করব, ততক্ষণ তারাও বিশ্বাস করতে বাধ্য। তারপর সে বেরিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল এবার যেন আমরা সত্যের আরও এক ধাপ কাছে পৌঁছে যাচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিপদের গভীরতাও বাড়ছে বহুগুণে। ঘটনার জটিলতা দিন দিন এমনভাবে বেড়ে উঠছিল যে আমি নিজেই অবাক হয়ে ভাবছিলাম, এটা আসলেই কোনো সাধারণ তদন্ত তো নয়, এ যেন ছায়ার মধ্যে ছায়া খোঁজার মতো। রথিজিৎ তখন শহরের বুকে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিল। সে থিয়েটারের চাকর, কখনো দরজার দারোয়ান, আবার কখনো বন্দর এলাকার মালটানার মজুর সেজে খবর জোগাড় করছে। এসব পুরন্দর পাণ্ডে আমার কানে তুলেছিল। আমি বেশিরভাগ সময়ই জানতাম না রথিত কোথায় আছে বা কার সঙ্গে আছে, কিন্তু যতটা আমি জানতাম ততটা দিয়েই ভয় হচ্ছিল। কারণ আমরা যে আগুনে হাত দিতে গেছি তার নিছক ডাকাতি বা হত্যার মামলার মতো নয়। এখানে মানুষের বেঁচে থাকার স্বাধীনতাই হরণ করা হচ্ছে। নিরীহ মেয়ে, ভদ্র ঘরের সন্তান একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। হে এক অদৃশ্য শৃঙ্খল, যা শুধু মেয়েদের নয়, গোটা সমাজকেই বন্দি করে রেখেছে। একের পর এক সবাই। এরকম চললে তো কেউই স্বাধীনভাবে বাঁচতে পারবে না। সেই শুরু থেকে এদের এক একটা ঘাঁটি, এক একটা জায়গায় এরকমভাবে ছড়িয়ে আছে, তা আমরা কয়েকজনে কিভাবে এই যে উন্মুক্ত করব কিছুই মাথায় ঢুকছে না। সন্ধ্যায় পুরন্দরবাবু আমাদের বাড়িতে এলেন। তার চেহারায় ভীষণ ক্লান্তির ছাপ। রথিজিৎ তখনও বাইরে। আমি স্নান শেষে বৈঠকখানায় চা খেতে বসেছি। পুরন্দরবাবু এসে ধপ করে বসে পড়লেন আর প্রথমেই বললেন, বিজয়বাবু, আর লুকোনোর উপায় নেই। এই শহরে দানবেরা ঘুরে বেড়াচ্ছে। দিন দুপুরে মেয়েদের তুলে নেওয়া হচ্ছে। আমরা দেখেও দেখছি না, কিন্তু আমি বেঁচে থাকতে এটা চলতে দিতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম, নতুন কিছু খবর পেলেন?
তিনি হাত ঘড়ির দিকে তাকালেন, কণ্ঠস্বর চাপা। আজ বিকেলেই খবর এসেছে রুক্মিণী আবার নিখোঁজ। আমার বুক হিম হয়ে গেল। রুক্মিণীকে আমি 2-1 বার দেখেছি। মেয়েটি বুদ্ধিমতী, কিছুটা সাহসীও বটে। সে যে সত্যিই রথিজিৎকে সাহায্য করতে চাইছিল এ ব্যাপারে আমি ধীরে ধীরে নিশ্চিত হচ্ছিলাম, কিন্তু হঠাৎ সে নিখোঁজ। আমি অবাক হয়ে বললাম, মানে ও কোথায় গেল? পুরন্দরবাবু গম্ভীরভাবে বললেন, থিয়েটারের মহড়া শেষ করে বাড়ি ফেরেনি, কারো চোখেও পড়েনি। তার ঘরে লাল পদ্ম আঁকা এক টুকরো কাপড় পাওয়া গেছে, স্পষ্ট হুঁশিয়ারি। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। রথিজিৎ এ খবর পেলে যে কি বলবে সেটাই ভেবে পাচ্ছিলাম না। ঠিক তখনই দেখলাম রথিজিৎ ঘরে ঢুকছে। সে ফিরে এসেছে, মুখে হালকা ধুলো, কাঁধে একটা সাধারণ কাপড়ের ব্যাগ, কিন্তু চোখ দুটো যেন আগুন জ্বলছে। আমাদের দুজনকে শান্তভাবে দেখে বলল, সব শুনলাম, খবর সঠিক, রুক্মিণীকে ওরা নিয়েছে। রথিজিৎ কথাটা শুনে নিয়েছে? আমি উৎকণ্ঠিত হয়ে বললাম, হ্যাঁ মানে, আর তাহলে কি মানে সব শেষ? মেয়েটাকে হয়তো... রথিজিৎ হাত তুলে থামালো। না বিজয়, এখনই ভেবে বললে চলবে না। ওরা রুক্মিণীকে সরাসরি শেষ করবে না, বরং কাজে লাগাবে। ওদের পদ্ধতি আমি এখন পরিষ্কার বুঝতে পারছি। প্রতিটি নতুন মেয়ে আগে নিয়ে আসা হয়, তারপর বিক্রি বা পাচার করা হয়। এই কয়েকদিন রুক্মিণী নিরাপদ থাকবে। আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম। নিরাপদ? এই নরকে গিয়ে কে নিরাপদ থাকতে পারে? রথিজিৎ শান্ত গলায় বলল, শোনো, আজ রাতে আমরা কাজ করব, তোমাদের দুজনের সাহায্য চাই। পুরন্দর আগ্রহী হয়ে ঝুঁকে পড়লেন। কি করতে হবে? রথিজিৎ ব্যাগ থেকে একটা পুরনো ছাপাখানার কাগজ বের করল। সেখানে অদ্ভুত সব চিহ্ন আঁকা, লাল পদ্মের প্রতীক, চারপাশে ইংরেজি অক্ষরের মতো ছড়ানো কিছু চিহ্ন। রথিজিৎ ব্যাখ্যা করল, এটাই ওদের কোড। প্রতিটি প্রতীকের মানে আছে। কোথায় মাল মানে মেয়ে রাখা হবে, কোথায় পাঠানো হবে, এই প্রতীক আমি খুঁজে পেয়েছি বন্দর এলাকার এক পুরনো গুদামের ভেতর। আজ রাতে আমাদের সেখানেই যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, মানে আবার সেই গুদামে যাবে? হ্যাঁ, তবে এবার অন্য অংশে। গতবার আমরা কেবল বাইরের কক্ষেই ঘুরছিলাম। ভেতরের আরেকটা গোপন ঘর আছে, যেটা সাধারণ চোখে ধরা পড়ে না। আমি আন্দাজ করছি মেয়েদের প্রথমে সেখানেই রাখা হয়। পুরন্দরবাবু চোখ বড় করে বললেন, কিন্তু রথিজিৎ বাবু, এ কাজ ভয়ঙ্কর। ওরা যদি ধরে ফেলে? রথিজিতের ঠোঁটে হালকা হাসি। তাহলে প্রমাণ হবে আমরা সঠিক জায়গায় পৌঁছেছি। আমি চুপ করে গেলাম। জানতাম রথিজিৎ যখন এভাবে দৃঢ় কণ্ঠে বলে তখন তাকে আটকানো যায় না। সেই রাতেই আমরা বেরোলাম। শহরের বাতি তখন ম্লান হয়ে এসেছে, গলিগুলো নির্জন। পুরন্দর সঙ্গে তার 2 জন বিশ্বস্ত লোকও ছিল। আমরা নিঃশব্দে এগোলাম। বন্দর ঘাটের দিকে দূরে জাহাজের সাইরেন বেজে উঠছিল। নদীর বাতাসে ভেসে আসছিল লবণের গন্ধ। গুদামটার সামনে গিয়ে রথিজিৎ হাত তুলে থামালো। সবাই নিঃশব্দ। গুদামের দরজা বাইরে থেকে বন্ধ, কিন্তু ভিতরে হালকা আলো জ্বলছে। রথিজিৎ ফিসফিস করে বলল, ওরা ভেতরে আছে, তবে সংখ্যা কম। আজ রাতেই হয়তো মাল পাঠানোর পরিকল্পনা চলছে। আমাদের ভেতরে ঢুকে প্রমাণ চাই। আমরা শ্বাস বন্ধ করে তার পিছু নিলাম। ভাঙা জানালার ফাঁক দিয়ে রথিজিৎ নিঃশব্দে ভিতরে ঢুকল, আমিও তার পিছনে। ভিতরে গিয়ে যে দৃশ্য দেখলাম তা জীবনে কোনোদিন ভুলব না। এক পাশে সারি সারি বাক্স, আর এক পাশে কয়েকটি মেয়ের জামা কাপড় ছড়ানো। একটি ছোট খাটের পাশে মাটিতে পড়ে আছে একটা রূপোর নূপুর।
আমার বুক কেঁপে উঠল। মনে হলো রুক্মিণীরই হয়তো এটা। ঠিক তখনই দূরের ঘর থেকে কয়েকজন মানুষের গলা ভেসে এলো। রথিজিৎ ইঙ্গিত করল। আমরা দেওয়ালের আড়ালে লুকোলাম। 3 জন লোক ভেতরে এলো। চেহারায় ভদ্রলোক সুলভ ভাব, কিন্তু চোখে নির্মম শিকারীর ঝিলিক। তাদের একজনকে আমি চিনতে পারলাম। সেই নামকরা ডাক্তার, যাকে সমাজ এতদিন সম্মান দিয়েছে। ডাক্তার গম্ভীর গলায় বলছিলেন, মহারাজের নির্দেশ স্পষ্ট, কাল রাতেই পাঠাতে হবে, বেশি দেরি করা চলবে না। অন্যজন বেঁটে চেহারার ব্যবসায়ী উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এই নতুন মেয়েটাকে সামলানো মুশকিল হচ্ছে, সে খুব বুদ্ধিমতী। আমার রক্তহীন হয়ে গেল। এরা যে রুক্মিণীর কথাই বলছে সেটা বুঝতে আমার কোনো কষ্ট হলো না। রথিজির চুপচাপ আমাকে ইঙ্গিত করল, সব শুনে রাখো। তৃতীয় লোকটা সম্ভবত থিয়েটারের মালিক। সে হেসে বলল, চিন্তা করো না, মেয়েরা প্রথমে লড়াই করে, তারপর ভেঙে পড়ে। মহারাজ সব সামলে নেবেন। মহারাজ? এই নামটা শুনলেই গা শিউরে ওঠে। কে তিনি? সে তো এখনো আমরা জানি না। হঠাৎ পুরন্দরবাবুর এক সঙ্গীর পায়ের নিচে ভাঙা কাঁচ কচ করে উঠল। শব্দটা ভেতরের লোকেরা শুনে ফেলল। কে ওখানে? মুহূর্তের মধ্যে আলো ঘুরল আমাদের দিকে, আর আমরা ধরা পড়ে গেলাম। পুরন্দর বন্দুক বের করতে উদ্যত, কিন্তু রথিজিৎ তার হাত চেপে ধরল। ধরা পড়লেও রথিজিতের চোখে আতঙ্ক নেই, বরং অদ্ভুত এক শান্তি। লোকগুলো এগিয়ে এলো। ডাক্তার ঠান্ডা গলায় বলল, এই তোরা এখানে কি করছিস? হ্যাঁ, এখানে কি করছিস? রথিজিৎ সোজা হয়ে দাঁড়িয়ে শান্তভাবে উত্তর দিল, তোমাদের অদৃশ্য শৃঙ্খল ভাঙতে এসেছি। আমি বুঝতে পারলাম ঝড় এখন সত্যি ঘনিয়ে এসেছে। ঘন অন্ধকারে গুদামের মধ্যে আমাদের উপস্থিতি প্রকাশ পেতেই সবাই চমকে উঠল। রথিজিৎ একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। আমি আর পুরন্দরবাবু চুপচাপ ধরফর করে দাঁড়িয়ে রয়েছি। ঢুকেই বুঝলাম এই যে সাধারণ দালাল নয়, পুরো চক্রের কেন্দ্রই এখানে উপস্থিত রয়েছে। মহারাজ? এই মানে সে কাকে বলে? হ্যাঁ, আমি মৃদু ফিসফিস করে রথিজিতের কানে বললাম। রথিজিৎ চোখ মুচকে বলল, বিজয়, এখনই বলতে পারবো না, তবে ওর ছায়া সব জায়গায়। ডাক্তার, ব্যবসায়ী, থিয়েটারের মালিক, সবাই ওর সঙ্গে যুক্ত। লোকগুলো আমাদের দিকে এগোতে শুরু করলো। রথিজিৎ ধীর গলায় বলল, শান্ত থাকো, সব ঠিকঠাক হবে। এক পর্যায়ে ডাক্তার প্রশ্ন করল, তোমরা এখানে কি করছো? রথিজিৎ চুপচাপ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলো। তারপর স্বাভাবিক স্বরে বলল, বললাম তো আমি, আপনাদের অদৃশ্য শৃঙ্খল ভাঙতে এসেছি। আমার মনে হলো এই সহজ কথার মধ্যে অদ্ভুত এক সাহস এবং দৃঢ়তা আছে। লোকেরা প্রথমে কিছুটা অবাক হয়ে কিছু বলল না, কিন্তু ডাক্তার তখনই বলল, তুমি কি আমাদের সঙ্গে খেলা করতে এসেছো? রথিজিৎ ধীরে ধীরে নোংরা ধুতি জামা ছড়িয়ে দিয়ে হাত তুলে বলল, হ্যাঁ, আমি চাই দেখাতে কেমন সহজেই আপনারা ধরা পড়ে। হঠাৎ থিয়েটারের মালিক, যে এতদিন ভদ্রলোকের রূপে চলাফেরা করছিল, সে কাঁপা কাঁপা গলায় বলল, তুই আমাদের ছদ্মবেশ ধরেছিস? কে জানতো? রথিজিৎ মুখে হালকা হাসি দিয়ে বলল, বিজয়, সময় এসেছে এদের মুখোশ খুলে ফেলার। লোকগুলো কেমন যেন ভিমড়ি খেয়ে গেল। রথিজিতের চোখে অদ্ভুত এক তেজ। সে নীরবভাবে অঙ্গভঙ্গি করল। আমি বুঝতে পারলাম রথিজিতের ছদ্মবেশ শুধু ঢুকতে নয়,
একসাথেই এদের ধ্বংসের জন্য। রুক্মিণী হঠাৎ সামনে বেরিয়ে এলো কোথা থেকে। তার চোখে আতঙ্ক, কিন্তু মুখে রয়েছে দৃঢ়তা। রথিজিৎ তাকে ইঙ্গিত দিল, হ্যাঁ সব ঠিক আছে, তুমি ভয় পেও না। আমি জানি, তবে এরা খুবই বিপজ্জনক। লোকগুলো আতঙ্কিত হয়ে নড়াচড়া করতে লাগলো। রথিজিৎ আস্তে আস্তে এগিয়ে গিয়ে ডাক্তারের দিকে তাকালেন। আপনি যতদিন অদৃশ্য শৃঙ্খল চালিয়েছেন তার সব প্রমাণ আজ আমি ধরে ফেলব। ডাক্তার হঠাৎ জোরে চিৎকার করল, মহারাজ জানলে আমাদের কি হবে? রথিজিৎ শান্ত কণ্ঠে বলল, আপনারা যতই মহারাজের ছায়ার নিচে থাকুন না কেন, সব কিছুই প্রকাশ পাবে। এই কথা বলতেই ব্যবসায়ী পাগলের মতো হয়ে উঠল। সে চিৎকার করে বলল, হ্যাঁ, আমাদের ধ্বংস করতে এসেছিস তুই? হ্যাঁ? রথিজিৎ ধীরভাবে বলল, আমি ধ্বংস করি না, আমি সত্য দেখাই। আমরা সবাই দাঁড়িয়ে দেখছি, আতঙ্ক এবং উত্তেজনা একসাথে। রথিজিৎ একে একে বাক্স খুলে মেয়েদের জামা কাপড় এবং ছোট ছোট নোটগুলো বের করছে। একে একে বের হচ্ছে লাল পদ্ম চিহ্নিত কাপড়, নূপুর আর রূপর গয়না। প্রত্যেকটা প্রমাণ যে মেয়েদের চিহ্নিত করছে তা স্পষ্ট। হঠাৎ দরজার কোণে অন্ধকারের ভিতর থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো। ধীরে ধীরে তিনি সামনে এলেন। তার মুখের আভা এতটাই গম্ভীর যে আমরা তিনজন, মানে আমি, পুরন্দরবাবু আর রুক্মিণী, দ্রুত স্থির হয়ে গেলাম। রুক্মিণীর হাতে বন্দুক ছিল। এতক্ষণ এটা লক্ষ্য করিনি, সেই কারণেই ডাক্তার সহ বাকি সবাই চুপচাপ দাঁড়িয়েছিল। রথিজিৎ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। মহারাজ, সে বলল, আপনার খেলা শেষ। মহারাজ শুধু তাকিয়েছিলেন, আর কোনো কথা বললেন না। তবে তার চোখে যেন 1000 বছরের অভিজ্ঞতা, নির্মম শক্তি, সবই যেন স্পষ্ট। ডাক্তার, ব্যবসায়ী ও থিয়েটার মালিক সবাই তার দিকে তাকালো। তাদের মুখ যেন আরো ঠান্ডা হয়ে গেল। তারা বুঝতে পারল যে রথিজিৎ শুধু ছদ্মবেশে ঢোকেনি, বরং পুরো চক্রের মূল মাথার সঙ্গে এখন মুখোমুখি হয়েছে সবাই। রথিজিৎ আস্তে আস্তে লাল পদ্ম চিহ্নিত কাপড় তুলে দেখালো। এগুলো দেখলেই বোঝা যায় কে কোথায় ছিল। আমরা মেয়েদের নিশ্চয়ই খুঁজে বার করব। সে বলল, পুরন্দরবাবু ইতিমধ্যেই বাইরে ফোনে খবর পাঠাচ্ছেন। পুলিশ বাহিনী এসে ঘনিষ্ঠভাবে ঘেরাও করতে শুরু করেছে। রথিজিৎ একে একে মেয়েদের নাম ধরে ডাকছেন। সবাই হালকা আতঙ্কিত, কিন্তু ধীরে ধীরে স্বস্তি পাচ্ছে। রথিজিৎ হাসি দিয়ে বলল, হ্যাঁ, তবে প্রথমে এই শৃঙ্খল ভাঙতেই হবে। হঠাৎ রথিজিৎ ক্রমশ মহারাজের দিকে এগিয়ে গেলেন। মহারাজ হাসতে লাগলো এক চূর্ণ বিচূর্ণ কণ্ঠে। 2 হাতে লাল পদ্ম চিহ্নিত কাপড় ধরে সে বলল, আপনি যা করেছেন তার চুপচাপ রাখা যাবে না। সমাজের চোখ খোলা হবে। আপনার ছায়া যতই গভীর হোক না কেন, আমরা সত্যকে ঠিক প্রকাশ করব। মহারাজ হঠাৎ রথিজিতের দিকে তাকালেন। মুহূর্তে যেন সমস্ত বিদ্যুৎ ক্ষণিকের জন্য স্থবির হয়ে গেল। আমরা তিনজন, মানে আমি, পুরন্দর, রুক্মিণী, সেই দমকা চোখের মধ্যে যেন আটকে রইলাম। সামান্যটুকু নরণচরণও করতে পারলাম না। মুহূর্তে মহারাজের পিছন দিক থেকে তার সহচররা রথিজিৎকে আক্রমণ করতে এগিয়ে এলো। রথিজিৎ আস্তে আস্তে গতি নিয়েছে, নিজের শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে বিভ্রান্ত করছে। আমি বাইরে থেকে চিৎকার করছি, রথিজিৎ, ধরা দিও না, বেরিয়ে এসো রথিজিৎ। পুরন্দরবাবু পুলিশ বাহিনীকে নির্দেশ দিচ্ছেন, কাঁপা হাতের মধ্যে বন্দুক। পুরো গুদাম যেন এক বিভৎস উত্তেজনায় কেঁপে উঠেছে। শেষমেশ রথিজিৎ ধীরে ধীরে মহারাজের মুখোশ উন্মোচন করল। সেই মুহূর্তে আমি অবাক। এই যে ঠিক সেই সম্মানিত ব্যক্তি যিনি দিনে সমাজে দেবতার মতো চলতেন, আর রাতে
তিনি অদৃশ্য শৃঙ্খলের মাথা, মহারাজ। আমি লিখতে বসে ভাবছি, যে মানুষ এতদিন বিশ্বাসের মুখোশে চলেছে, আর সামনে সত্য উদ্ঘাটন কি যে চমকদায়ক। ঘন অন্ধকার আর উত্তেজনার মধ্যে গুদামের বাতাস যেন কাঁপছিল। রথিজিৎ সহ আমি, পুরন্দরবাবু আর রুক্মিণী সবাই যেন একটি মুহূর্তের জন্য স্থবির হয়ে গিয়েছিলাম। মহারাজের মুখোশ উন্মোচনের পরে সেই স্বাভাবিক ভদ্রলোকের আড়ালে লুকোনো নির্মম সত্য আমাদের চোখের সামনে উন্মুক্ত হয়ে গেছে। রথিজিৎ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার চোখে যে অদম্য স্থিরতা, তা আমাদের সকলকে সাহস যোগাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই মহারাজ দূর থেকে হেসে বললেন, তোরা কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস এক রাতেই আমার ছায়া শেষ হয়ে যাবে? রথিজিৎ ধীর স্বরে উত্তর দিল, এক রাতেই না, তবে আজ রাতেই তুমি ধরা পড়বে। বিজয়, তুমি বাইরে যাও, বাইরে থাকো। পুরন্দরবাবু, আপনার লোকগুলোকে প্রস্তুত করুন। মহাচরের সহচরেরা মুহূর্তের মধ্যে আবারও আমাদের দিকে আক্রমণ করতে এগিয়ে এলো। রথিজিৎ নির্বিঘ্নে তাদের ধীর গতি প্রতিহত করল। সে জানতো কাকে কখন ঠেকাতে হবে আর কাকে বিভ্রান্ত করতে হবে। সত্যি তার বুদ্ধিমত্তা বারে বারে আমাদের আশ্চর্য করেছে। সে একাই তাদের সাথে রীতিমতো লড়ে চলেছে। আমি বাইরে থেকে দেখছিলাম রুক্মিণী কাঁপা কণ্ঠে রথিজিৎকে নির্দেশ দিচ্ছিল, এখানে বাঁদিকে ছাদ খোলা আছে, সেখানে কিছু মেয়েদের লুকিয়ে রাখা হয়েছে। রথিজিৎ দ্রুত প্রতিটি চাল ধীরভাবে হিসেব করছিল। সে শুধু শক্তি বা বন্দুকের উপর নির্ভর করছিল না, বরং প্রতিটি দালালের মনোবৃত্তি পড়ে নিচ্ছিল। তাদের ভয় দেখেই ক্রমাগত বিভ্রান্ত করে দিচ্ছিল। এক পর্যায়ে মহারাজ নিজেই এগিয়ে এলো। তার চোখে আগুন। রথিজিৎ ঠোঁটে হালকা হাসি রেখে বলল, মহারাজ, এই রাতেই তোমার খেলা শেষ হবে, আর মেয়েরা, তাদের মুক্তি আমার হাতেই। আমরা গুদামের মধ্যে ঘুরে দেখলাম মেয়েরা ছোট ছোট কক্ষে বন্দি। চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল কতটা আতঙ্ক এবং হতাশা তাদের মনে রয়েছে। রুক্মিণী দ্রুত এগিয়ে গেল, মেয়েদের সঙ্গে কথা বলল তাদের শান্ত করতে। তোমরা কেউ ভয় পেও না, আমরা সবাই এখানে আছি, তোমরা কেউ ভয় পেও না। রথিজিৎ একে একে তালিকা যাচাই করল। লালপদ্ম চিহ্নিত কাপড়, নূপুর, গয়না, সমস্ত প্রমাণ যে কোন মেয়েটিকে কোথায় রাখা হয়েছিল। আমিও বাইরে ফোনে পুলিশকে বার্তা পাঠাচ্ছি। পুরন্দরবাবু সহকর্মীদের নিয়ে ঘেরাও ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। মেয়েরা একে একে মুক্তি পাচ্ছে। চোখে আনন্দ, মুখে লুকোনো কষ্টের ছাপ। কিছুক্ষণ আগেও তারা যে আতঙ্কে কেঁপে উঠছিল, এখন ধীরে ধীরে নিজের শক্তি, মনোবল তারা যেন খুঁজে পাচ্ছে। মহারাজ আর রথিজিৎ মুখোমুখি দাঁড়িয়ে। পুরো গুদাম থমকে গেছে। রথিজিৎ জানে শক্তি দিয়ে যুদ্ধে জেতা সম্ভব নয়, তবে বুদ্ধি ও কৌশল দিয়ে পুরো চক্রকে ভেঙে ফেলা সম্ভব। মহারাজ চিৎকার করে বললেন, তুমি শুধু একটা মানুষ, আমি সমস্ত সমাজকে নিয়ন্ত্রণ করি। রথিজিৎ ধীরভাবে বলল, বিজয়, পুরন্দরবাবু, সমাজের মুখোশ যতই শক্ত হোক না কেন, সত্যের আগুন সব সময় উজ্জ্বল থাকে। আজ সে আগুন জ্বালানো হবে। এক মুহূর্তেই মহারাজ তীব্র গতিতে রথিজিৎকে ধরতে এগিয়ে এলো। রথিজিৎ ঠান্ডা মাথায় বাম দিকের ছাদের কাঠের সিঁড়ি ভেঙে স্থানান্তর করল এবং মহারাজ সহচরদের একে একে ধোঁকা দিয়ে সোজা বাইরে বেরিয়ে এলো। আমি বুঝতে পারছিলাম রথিজিৎ সামনাসামনি কিছু করতে চাইছে না, ওদের সকলকেই পুলিশের হাতে তুলে দিতে চাইছে। পুলিশ বাহিনী একে একে গুদামে প্রবেশ করল। মহারাজ সহ ডাক্তার, ব্যবসায়ী, থিয়েটার মালিক সবাই আটক। রথিজিৎ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এরা আর সমাজের মুখোশে লুকোতে পারবে না।
প্রতিটি প্রমাণ এখন আমাদের হাতে আছে। পুরন্দরবাবু মেয়েদের স্বাচ্ছন্দ্যের দিকে তাকালেন। তারা আতঙ্কিত, তবে বাঁচার আশা নিয়ে। রুক্মিণী একে একে মেয়েদের হাত ধরে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। মহারাজ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। আমি দেখতে পেলাম তার চোখে ভয়ের সঙ্গে হাহাকার, যেন বুঝতেই পারেননি যে এরকম কিছু একটা তার সঙ্গেও হতে পারে। বাইরে যে পুলিশ তাদেরকে ঘিরে ফেলেছে তার সামান্যটুকু আন্দাজও যেন তিনি লাগাতে পারেননি। রথিজিতের কৌশল, ধৈর্য এবং বুদ্ধি সব মিলিয়ে তাকে পতিত করেছে। রুক্মিণীকে অবশ্যই আলাদাভাবে উল্লেখ করতে হবে। সে কেবল সাহসী ছিল না, বরং মেয়েদের সাথে কথা বলার মাধ্যমে তাদের ভরসাও জুগিয়েছে। মেয়েরা একে একে মানসিকভাবে শক্তিশালী হয়েছে। রথিজিতের সাথে তারও যোগদান ছিল অপরিহার্য। আমি নিজেও অবাক হয়েছি কিভাবে সে এত সাহস দেখিয়েছে। মেয়েরা যখন আতঙ্কে কাঁপছিল, সে তাদেরকে বলেছে, চিন্তা করো না, রথিজিৎ তোমাদের ঠিকই বাঁচাবে। রাত শেষ হওয়ার আগে রথিজিৎ সকলকে একত্র করে বলল, অদৃশ্য শৃঙ্খল এখন ভেঙে গেছে। তবে মনে রেখো, সমাজের অন্ধকার সব সময় চুপচাপ থাকে না। সত্যতা, সচেতনতা এবং সাহস, এই তিনটিই আমাদের রক্ষা করবে। মেয়েরা একে একে ধীরে ধীরে রুক্মিণী এবং পুলিশের সঙ্গে বাইরে গেল। রথিজিৎ, আমি, পুরন্দরবাবু সবাই যেন নতুন করে হালকা শ্বাস নিচ্ছিলাম। মহারাজ, যিনি এতদিন সমাজের মুখোশে লুকোচ্ছিলেন, আজ তিনি ধরা পড়েছেন। আমাদের সামনে এখন সত্য প্রকাশ। আমি ডায়েরিতে লিখেছিলাম, আজ রাতের ঘটনা আমাকে দেখালো সত্য উদ্ঘাটন শুধু বুদ্ধি নয়, সাহসেরও খেলা। রথিজিতের ছদ্মবেশ, তার কৌশল, রুক্মিণীর অবদান সব মিলিয়ে সমাজের অন্ধকারে এক আলো জ্বালানো হলো। অদৃশ্য শৃঙ্খল ভেঙেছে। কিন্তু মনে রাখা উচিত, এই গল্প শেষ নয়। সমাজের প্রতিটি কোণে লুকিয়ে থাকে এরকমই নতুন নতুন ছায়া, নতুন নতুন অন্ধকার। আমরা সবাই বের হয়ে এলাম। রাতের বাতাসে নদীর গন্ধ, মেয়েদের মুক্তির আনন্দ এবং রথিজিতের অদম্য স্থিরতা সব মিলিয়ে যেন এক নতুন প্রেরণা যোগাচ্ছিল। রাতের কুয়াশা এখন প্রায় ঢেকে দিয়েছিল শহরকে। বন্দর এলাকার ধুলো, মাটির গন্ধ আর মেয়েদের নিঃশ্বাসে সব মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করছিল। আমি, রথিজিৎ, পুরন্দরবাবু, রুক্মিণী সবাই ধীরে ধীরে বাইরে বের হচ্ছিলাম। গুদামের ভেতর ঘটে যাওয়া চরম উত্তেজনা এবং চূড়ান্ত সংঘর্ষ এখনো যেন আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। মেয়েরা একে একে ধীরে ধীরে রুক্মিণীর সঙ্গে বাইরে গেল। তাদের চোখে আতঙ্কের ছাপ, কিন্তু মুখে আরেকটি নতুন শক্তি। রুক্মিণী তাদেরকে সাহস যোগাচ্ছিল। সব ঠিক আছে, আমরা আছি, আর কেউ তোমাদের স্পর্শ করতে পারবে না। পুলিশ, মহারাজ, ডাক্তার, ব্যবসায়ী, থিয়েটার মালিক সবাইকেই আটক করেছে। রথিজিৎ একে একে সমস্ত প্রমাণ সংগ্রহ করেছে। প্রতিটি লাল পদ্ম চিহ্নিত কাপড়, নূপুর, জামা কাপড় এবং নোট সমস্ত স্পষ্ট প্রমাণ দেয় যে মেয়েদের চিহ্নিত করে বিক্রি করা হতো। মহারাজ চুপচাপ পুলিশের কনফারেন্সে বসে আছে। সমাজের মুখোশ ভেঙে যাওয়ায় তার ভীতি এবং অসহায়তা স্পষ্ট। রথিজিৎ আমাদের দিকে তাকিয়ে বললেন, বিজয়, মনে রেখো, এমন মুখোশধারী চক্র এক রাতেই ভেঙে যায় না। তবে আজ আমরা দেখিয়েছি সত্য উদ্ঘাটনের শক্তি অমোঘ। এইবার আমরা মেয়েদের কাছে গেলাম। কিছু সময়ের মধ্যেই তারা নিজেরা কথা বলার শক্তি আবার ফিরে পেয়েছে। কেউ কেউ কাঁদছিল, কেউ কেউ হাসছিল, সবই মিশ্র অনুভূতি। এক মেয়ে বলল, রুক্মিণী তাদের পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে বলে চলল,
তোমরা মুক্ত, আর কেউ তোমাদের ভয় দেখাবে না, সব শেষ। আমি খেয়াল করলাম রথিজিৎ চুপচাপ পাশে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার চোখে সন্তুষ্টির হাসি, কিন্তু দেখলাম মৃদু চিন্তার একটা রেখা। কারণ সমাজের অন্ধকার সবসময়তেই থাকে, শুধু নজরদারির দরকার। আমি রথিজিৎকে জিজ্ঞাসা করলাম, তাহলে রথিজিৎ সব শেষ, আর কোনো চক্র বাকি নেই তো? রথিজিৎ ধীরে ধীরে বলল, বিজয়, চক্রের মাথা তো ধরা পড়ে গেল, তবে যারা আরেক প্রজন্মের জন্য অদৃশ্য শৃঙ্খল গড়ে তুলবে তাদের দিকে সব সময় নজর রাখতে হবে। সাহস, সতর্কতা আর সত্য, এই তিনটি আমাদের রক্ষা করবে। পুরন্দরবাবু সম্মত হয়ে মাথা নেড়ে বললেন, আজ আমরা দেখলাম নামি দামি মানুষদের মধ্যেও ছদ্মবেশ থাকলেও সত্যের জোরেই তাদের আটকানো যায়। রুক্মিণী হেসে বলল, রথিজিৎ বাবু, আমি খুব আনন্দিত যে মেয়েরা এখন নতুন জীবন শুরু করতে পারবে, তাদের জীবনের পথ এখনো হারিয়ে যায়নি। পরদিন শহরের সংবাদপত্রে প্রকাশ পেল কলকাতার লালপদ্ম চক্রের গোপন নেটওয়ার্ক ধ্বংস, বহু মেয়েকে উদ্ধার। সমাজের প্রতিক্রিয়া মিশ্র, কেউ খুশি, কেউ বিস্মিত। ভদ্রলোকের আড়ালে লুকোনো অপরাধের খণ্ডচিত্র প্রকাশ পেয়েছে। আমরা তিনজন, রথিজিৎ, আমি এবং পুরন্দরবাবু, নজর রাখছি। মেয়েদের পরিবার ধীরে ধীরে তাদের কাছে ফিরছে। কেউ কেউ এখনো শোকাহত, কেউ কেউ নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে। রুক্মিণী, রথিজিৎ, পুরন্দরবাবু এবং আমি সবাই একসাথে নদীর ধারে দাঁড়িয়ে আছি। সকাল হালকা আলো নিয়ে আসে। মুক্তি পাওয়া মেয়েদের হাসি, গঙ্গার ঠান্ডা বাতাস এবং রথিজিতের শান্ত স্থিরতা সব মিলিয়ে এক অনন্ত প্রেরণার অনুভূতি। এইবারে বুঝলাম অদৃশ্য শৃঙ্খল ভাঙা যায়, তবে সত্য উদ্ঘাটনের দায়িত্ব কখনো শেষ হয় না। রথিজিৎ শুধু একজন গোয়েন্দা নয়, সে সমাজের অন্ধকারের প্রতি একজন প্রহরীও বটে।